আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই সুপার স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 9 নাম্বার লেকচার। আজকে আমাদের 9 নাম্বার লেকচারটা স্পেশাল লেকচার হতে যাচ্ছে, কারণ আমরা পিভি ইকুয়াল টু এনআরটি যেই সূত্রটা পড়েছিলাম গত ক্লাসে তারই স্পেশাল বোর্ড প্রশ্ন নিয়ে সলভ শুরু করব। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আমাদের সেই বিখ্যাত বোর্ড প্রশ্ন, কুমিল্লা বোর্ড, যার নাম শুনলে আমাদের গলার পানি থাকে না, সেই বোর্ড। আর 2023 সালে প্রশ্ন আসছিল। তো দেখি আমাদের প্রশ্নটা কি বলতেছে। আমরা উদ্দীপকটা ভালো করে পড়ি। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, এই কথাটার মানে তোমাকে বুঝতে হবে। এই যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, এটা মানে কি বোঝায়? এটা কি SATP নাকি STP নাকি NTP বলো তো? এক্সিলেন্ট, STP। স্বাভাবিক তাপমাত্রা ও চাপকে বলা হয় STP। সবাই কি বুঝছেন? সবাই বাকিরা কথা বলেন, যারা কথা বলেন নাই। আচ্ছা, এখন STP আমরা ধরলাম। এখন কথা হচ্ছে যে আমাদের পরবর্তী যে অংশটা সেটা আমরা খেয়াল করি। কই গেলাম? হ্যাঁ, STP-তে দাঁড়াও আমি একটু STP না, স্বাভাবিক তাপমাত্রা, এটা হচ্ছে NTP, নর্মাল টেম্পারেচার প্রেশার, SATP। আচ্ছা আমরা দেখে আসি এখানে। এখানে তোমার একটা জিনিস ঝামেলা আছে, STP-টা নিয়ে আমার একটু সন্দেহ আছে। STP-টা তো আমি পড়ছি না, আমার ওই নোটটা দেখি এখানের মধ্যে আছে কিনা, একটু ওয়েট। এরা আমিও কনফিউজের মধ্যে পড়ে গেছি এখন। নর্মাল বলতে স্বাভাবিক কি 25 ডিগ্রি সেলসিয়াস হবে? দাঁড়াও, এখানে একটা ঝামেলা আছে, বলতেছি এই দেখাচ্ছি। আমি কিন্তু আমার পড়াইছিলাম রসায়নে STP আর SATP NTP এগুলো পড়াইছিলাম। দেখো, STP বলতে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটাকে বাংলায় বলে আদর্শ তাপমাত্রা ও চাপ। তবে তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এই STPর অপর নামই নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার মানে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। কথা কি বুঝতে পারছো? তোমাকে জানাও। নর্মাল মানে স্বাভাবিক, খেয়াল রেখো, নর্মাল মানে কি স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। আর আমাদের এখানে SATP-টা হচ্ছে তোমার প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। কিন্তু এখানে তারা নর্মাল বলছে, এখানে কিন্তু বলছে স্বাভাবিক। স্বাভাবিক মানে কিন্তু নর্মাল তাপমাত্রা ও চাপ, কিন্তু তারা এখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করছে। এটাই তো আমার কাছে গন্ডগোল লাগতেছে এখানে। তারা এখানে বলছে স্বাভাবিক, স্বাভাবিক মানে নর্মাল NTP আর STP সমান, কিন্তু তাপমাত্রা তারা ইউজ করছে 25 ডিগ্রি, ইউজ করার কথা ছিল 0 ডিগ্রি। আমার কাছে এইটা এখন গন্ডগোল লাগতেছে। এটা তো 25 ডিগ্রি হওয়ার কথা না, এত হওয়ার কথা 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ স্বাভাবিক বলছে না, এই জন্য। আমাদের যদি বলতে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ, তাহলে তোমরা বুঝতে পারতাম ইয়াটা। আচ্ছা একটু ওয়েট করো, তারপর আমি আমার একটু বইটা একটু চেক করে দেখি। আমার এটার কাছে এটা খুবই গন্ডগোল লাগতেছে বিষয়টা। একটু ওয়েট, আমি একটু ইয়াটা দেখি, রসায়ন বইটা একটু খুলে দেখি, একটু সময় দাও। হ্যাঁ, ক্লাস রেকর্ড চলতেছে, চলুক। আচ্ছা, এটা যদি কাজ করতে পারো ভালো হয়। আমার বইটা তো নিচের দিকে, আমার সমস্যা হবে এই করতে, এটা নিচে। তোমরা একটা রসায়ন দ্বিতীয় পত্রের বইটা খুলো, যার কাছে বই আছে। আমার এই বইটা অনেক নিচে। তোমাদের কাছে কি কারো কাছে কি বই আছে রসায়ন দ্বিতীয় পত্র? এই মুহূর্তে খুললা তোমরা দেখবা যে আদর্শ গ্যাস বলে পরিবেশ রসায়নে যাও, পরিবেশ রসায়ন অধ্যায়টা খুইলা দেখবা যে এই যে চাপ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সেই জায়গার মধ্যে পরে যা দেখবা যে চাপের একক লেখা আছে, বয়েলের বা চার্লসের সূত্রের পরে লেখা আছে। দেখো, চাপের একটা নিয়ম আছে, তারপর লেখা আছে আয়তন, সেখানে যাও। চাপে গেলেই হবে, চাপে গেলেই পেয়ে যাবে STP। বয়েল চার্লসের পরেই দেওয়া আছে মনে হয়, ওই সূত্রগুলোর পরেই যাও, তে পেয়ে যাবা এই অংশটা STP NTP। দেখো কোন জায়গায় লেখা আছে, সেই জায়গার মধ্যে তুমি পেয়ে যাবা। এখন আমি কি এই STP বলতে কি NTP বোঝাচ্ছি নাকি NTP বলতে এটা বোঝাচ্ছি, এটা আমার একটু কনফিউজ লাগতেছে। দেখো পাইছো কিনা? আমার বইটা তো নিচে, যেন বই করতে আমার সমস্যা হচ্ছে একটু বেশি। কেউ কি পাইছো?
বয়েলের সূত্র চার্লসের সূত্রের পরেই পেয়ে যাবে এটা। পাও নাই? স্যার একটু আচ্ছা, চেষ্টা করো, হ্যাঁ, একটু যদি পারো বাকিরা একটু হেল্প করার চেষ্টা করো। আমার বইটা এখন এই মুহূর্তে সামনে নেই, থাকলে ভালো হইতো, আমি কনফিউজটা দূর করতে পারতাম। আজকে আমি লাগাতার আমি ফিজিক্স ক্লাসে নিব রাত যতটা বাজে ইনশাল্লাহ। এটা তোমরা একটু হেল্প করার চেষ্টা করো, যদি কেউ পাও আর কি। যদি না পাও তাহলে আমাকেই কষ্ট করে বাই করতে হবে, কিছু করার নেই। বইটা আমার এই মুহূর্তে সামনে নাই, এই জন্য আমি বলতে পারতেছি না। আমি যখন নোট করছিলাম নোটের মধ্যে এনটিপি ছিল, অ্যাসিটিপিও ছিল, কিন্তু এই এনটিপি কি অ্যাসিপির মধ্যে নাকি অ্যাসিপির মধ্যে এটা আসলে আমার খেয়াল না এখন। এই জিনিসটা আমি তোমাদের বইতে বোঝানোর জন্য আর কি বইটা নিতে বলতেছি। যদি না পারো সমস্যা নাই, আমি একটু বেশিক্ষণ না, কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরা অফ করবো, তাহলেই হবে। নাবিলা, তামান্না, পাও নাই তোমরা কেউ? আগে বা পরে হইলেও হইতে পারে, বয়েলের সূত্র চার্লস সূত্রের আগে বা পরে হইলেও হইতে পারে। পাইছো? পরে এটা কি বন্ধের আশপাশে নাকি? বন্ধন শক্তি। স্যার বললাম যে বয়েলের সূত্রের আশেপাশে এটা হ্যাঁ, মানে লেখাটা কোথায় আশেপাশে, থাকবে? হ্যাঁ হ্যাঁ, আশেপাশে থাকবে। বয়েলের সূত্র আশেপাশেও যে পিভিকুল টু এনআরটি আছে না, এর পরে দেখতে পারো পিভিকুল টু এনআরটি, সেখানে দেখতে পারো। বয়েলের সূত্র চার সূত্র আশেপাশে পিভিকুল টু এনআরটি, সেখানে দেখতে পারো। আবার তোমাদের বই তো হচ্ছে গিয়া ইয়া বই মনে হয়, গু স্যারের বই, কি নি, হাজি স্যারের বই। যাই হোক, আমি একটু ক্যামেরা অফ করে তাহলে বইটা বের করি। হ্যাঁ, তাহলে একটু দেখো, একটু সময় দাও, আমি 1 মিনিট লাগবে না, একটু ওয়েট করো সবাই, যাইও না কেউ, ক্যামেরা অফ করতেছি। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। পাইছি বইটা, দেখো আমাদের বইয়ের মধ্যেই লেখা আছে সুন্দরভাবে যে এসটিপির অপর নামই হচ্ছে এনটিপি। খেয়াল করো সবাই, দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি তোমাকে জানো, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এবার দেখো আমি তোমাদের প্রমাণটা দেখাচ্ছি। এখানে তারা বলছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার এসটিপি অথবা আদর্শ তাপমাত্রা ও চাপ বা নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার। নর্মাল মানে কি? স্বাভাবিক না? কথা কও না কেন? নর্মাল মানে কি? স্বাভাবিক। তা আমাদের তো এখানে দেওয়া আছে স্বাভাবিক। স্বাভাবিক হলে তাপমাত্রা কত ডিগ্রি হওয়ার কথা? এই যে আমাদের আদর্শ বা প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তারা দিচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে 25 হচ্ছে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ, এসএটিপি, যেটা কক্ষ তাপমাত্রা। বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রা, প্রমাণ বায়ুমণ্ডলীয় আর কি। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে, তোমরা একটু ওয়েট করো, আমি একটু লাইট নিয়ে আসি। তোমরা কি শুনতেছো আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। এই দেখো কারেন্ট গেলে কিন্তু আমার এটা চলতেছে, দেখছো? এটা কি? পাওয়ার ব্যাংক, ওয়াইফাই চলতেছে, কিন্তু কারেন্ট নাই, দেখো আলোই নাই, সব অন্ধকার না? হ্যাঁ, এই দেখছো আমার কিন্তু চলতেছে। এই যে আমি কিন্তু তোমাদের জন্য কারেন্ট চলে যাওয়ার পরও যাতে ওয়াইফাই ঠিক থাকে, এই যেটা ওয়াইফাই, এই জন্য তোমাদের জন্য নিয়ে আসছিলাম পাওয়ার ব্যাংক। এই যে নীল রঙেরটা দেখাই, এই যেটা কিন্তু বাতি জ্বলতেছে, 4টা বাতি জ্বলে, দেখা যাবে কিনা জানি না, তারা আমি একটু দেখার চেষ্টা করি। যাই, আজকে ক্লাস একটু স্মরণীয় হয়ে থাকুক, কারণ দেখা যাচ্ছে তো, এই জন্য আর কি। এই যে 4টা বাতি জ্বলে, দেখতে পাচ্ছ? যাই হোক, বাতিও দেখা যায় না, অনেক দূরে।
এই প্রথম কিন্তু কারেন্ট গেছে, বুঝছো? এর আগে কিন্তু কারেন্ট যায় নাই। যাক, এটা কি নাম তোমাদের জন্য, যাতে ক্লাসটা নিতে পারি ইজিলি ভাবে। এই যে, তো একটু ওয়েট করো, এটা তো কারেন্ট চলে গেছে, আমি একটু লাইটটা নিয়ে আসি। আমার লাইট না ছাড়া তো হবে না, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, আমি এখানে আসি। এই তো চলে আসছি, একটু ওয়েট করো, আমি এটা একটু রাখতেছি। আজকে আমরা কারেন্ট ছাড়া, বিনা কারেন্টে আইপিএস দিয়ে ক্লাস করতেছি, স্পেশাল ক্লাস। আশা করি কারেন্ট ছাড়া চলে আসবে, বেশিক্ষণ থাকে না কারেন্ট, যদিও একটু কষ্ট হবে, কারণ এক হাতে আমাকে লাইট ধরতে হবে, আরেক হাতে একটু ওয়েট, এক হাতে লাইট ধরতে হবে, আরেক হাতে পড়াতে হবে, এটা আর কি। যাই হোক, তারপর আমি চেষ্টা করতেছি পড়ানোর জন্য, খেয়াল করো সবাই। তো দেখো সবাই, দেখতে পাচ্ছ কেন আমাকে একটু জানাও, দেখা যাচ্ছে? আমি একটু লাইটটা ফোকাস দিয়ে ধরতেছি, এদিকে দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি বলি। তো এই যে আমাদের বলতেছে যে SATP, এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা চাপ বা নর্মাল টেম্পারেচার প্রেসার। আমাদের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ইউজ করার কথা, কারণ এখানে বলতেছে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের এখানে বইতে ইউজ করছে 25 ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রা ইউজ করছে। তো আমি একটু দেখাচ্ছি। তো এটা তো একটু সমস্যা, এটা ধরে রাখতেই হচ্ছে। আমি একটু দেখাই, একটু ওয়েট করো, আমি তোমাদের জাস্ট দেখাবো, তোমরা জাস্ট দেখলেই হবে। দেখি আমি এটা সেট করতে পারি কিনা, একটু একটু ওয়েট করো, দেখি আমি একটু ইয়ে করানো যায় কিনা। বন্ধ হয়নি এটা, এই তো। আচ্ছা, কোন রকমে আসে আর কি, লাগানো গেছে আর কি একটা জায়গার মধ্যে, দেখি লেখাগুলো দেখা যায় কিনা। তো মনে হয় বেশি আলো হয়ে যাবে। আচ্ছা, একটু তার আমি দেখি যে উঁচা করলে হয় কিনা। উঁচা করলে বেশি হবে। যাই হোক, কোন রকমে আমি ইয়া করি, দেখি যতটুকু পারি চেষ্টা করি তোমাদের দেখার জন্য। আচ্ছা, আমি প্রথমে ইয়াটা বে করি, আমি এটা বে করে সেটিং করে তোমাকে দেখাচ্ছি তোমাদের। এটা যেন আমাদের ছিল কত ইয়াতে, আমি জাস্ট সমাধান দেখাবো তেলি হবে, এখন বাকিটা আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবো। এটা জেনে ছিল আমাদের কত বোর্ড, 5 নম্বর সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, 5 নম্বর, এই তো দেখা যাচ্ছে। আশা করি আমি একটু জুম করলে ইনশাল্লাহ দেখতে পাবা। কষ্ট করো কিছুক্ষণ, আশা করি কান চলে আসলে আবার ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভালো ভালো করে সবাই, দেখা যাচ্ছে? একটু কথা বলো সবাই। জি স্যার। জানি একটু কষ্ট হবে, দেখতে কষ্ট হবে। আমার মনে করো এক হাতে আছে, আমি একটু ইয়া করি, এটা উপরেই করি, কারণ এটা তেমনি হইতেছে না। আচ্ছা, যাই হোক, আমি একটু উপরে ধরি, তাহলে ভালো হয়, সুবিধা হয়। তো দেখো, আমি বলতেছি স্বাভাবিক তাপমাত্রা চাপে আমাদের ফ্লাক্সের মধ্যে এত কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে। 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গরম করে ফ্লাক্সটি অর্ধপূর্ণ করা হলো। গ্যাসের পানির সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে। আচ্ছা, এখন আমাদের ফ্লাক্সটা কিন্তু অর্ধপূর্ণ। আমার ফ্লাক্সটা কি পরিপূর্ণ অবস্থায় আছে? পরিপূর্ণ নাই। আচ্ছা, অর্ধপূর্ণ মানে কি? আমাদের এই যে ফ্লাক্সের মধ্যে যে ভর থাকবে, মানে পানির যে ভর থাকবে, সেটা হবে অর্ধেক। যদি আমাদের মনে করো যে একটা সলিউশন নিয়ে কাজ করতেছি, যেখানে আমাদের 20 কেজি পানি থাকার কথা ছিল, সেখানে 20 কেজি পানি না থেকে অর্ধেক পানি থাকবে, মানে কি 10 কেজি থাকবে। তো আমরা ধরতেছি এখানে আমাদের ফ্লাক্সের প্রাথমিক অবস্থায় যে পানির পরিমাণ ছিল সেটা আমি জানি না, এটা আমি ধরতেছি। কতগুলো সেটা পড়াইছিলাম মনে একটা জিনিস, যে আমাদের প্রাথমিক অবস্থায় যে ইয়াটা ছিল, কি জানি বলতেছিলাম আমি, হ্যাঁ, পানির দাঁড়াও দেখিনি, গরম পানি দ্বারা ফ্লাক্সটি অর্ধপূর্ণ করা হলো, মানে অর্ধেক পরিপূর্ণ করলাম। এখন আমাদের এই যে ফ্লাক্সের মধ্যে, ও ঠিক আছে, সরি, দেওয়া আছে তো অলরেডি। এই যে এত লিটার ফ্লাক্সের মধ্যে, হ্যাঁ, আমাদের বলছে যে একটি খোলা লিটার ফ্লাক্সের মধ্যে এত কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে। আচ্ছা, নাইট্রোজেন গ্যাস থাকতে পারে আমাদের এত কেজি। তো আমাদের সম্পূর্ণ তো নাইট্রোজেন গ্যাস করা হয় নাই, ঢুকানো হয় নাই। আমাদের এখানে বলছে যে পানিটা গরম করা হয়েছে, ফ্লাক্সটা গরম করে আমার অর্ধেক পানি ঢুকানো হয়েছে। আর তাহলে কি হয়, গ্যাস পানির সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে। এখন এই লাইনটা আমি একটু পরে আবার বোঝানোর চেষ্টা করবো। এখন তোমরা দেখো, আমাদের এখানে বলতেছে গহনঙে যে গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে কিনা। পূর্বে কি পরিমাণ গ্যাস ছিল সেই পরিমাণটার যদি গরম করি, গরম করার পর
অর্ধেক পরিমাণ, মানে পূর্বে যতটুকু ছিল তার অর্ধেক পরিমাণ গ্যাস পরবর্তী অবস্থায় ধারণ করবে কিনা এটা আমার বের করতে বলছে। তার মানে এখানে আমরা বের করবো আসলে এম এর মান, ভরের মানটা বের করবো। তো আমি একটু আবার বলতেছি, একটু খেয়াল করো প্রশ্নের দিকে, যে গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে কিনা। এখন খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি আমাদের বলতেছে যে একটি ফ্লাক্সের মধ্যে আমাদের এত কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে, একটা ফ্লাক্সের মধ্যে থাকতে পারে এত কেজি। তো আমি কি এত কেজি রাখছি এটা কিন্তু বলে নাই। এখন মনে করতেছি ফ্লাক্সের মধ্যে আমি এত কেজি রাখতে পারবো, রাখতেছি, মনে করতেছি আর কি। এম এর মানটা মানে ফ্লাক্সের যে গ্যাসের পরিমাণটা ভর, এটাকে M1 ধরতেছি। এই M1টা মনে করো যে 1.3 to 10⁻³ কেজি। যদিও বলে নাই যে এত কেজি রাখছি, থাকতে পারে, থাকতে পারা মানে কি রাখা একই জিনিস। একটা বক্সের মধ্যে এতটুকু নাইট্রোজেন গ্যাস থাকতে পারে, তার মানে এইটা না যে আমি ওই বক্সের মধ্যে এতটুকু নাইট্রোজেন গ্যাস রাখা দিছি। থাকতে পারে, কারণ তার ধারণ ক্ষমতা হচ্ছে এত কেজি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের ওই ফ্লাক্সে প্রাথমিক অবস্থায় এতটুকু নাইট্রোজেন গ্যাস ছিল, মনে করতেছে আর কি। আমার কথা কি বুঝছো? এটা আমি ধরে নিছি। একটু কথা বলো সবাই। জি স্যার। সবাইকে কথা বলতে হবে, হ্যাঁ। আমি একটু চেষ্টা করতেছি ক্লাসটা নেওয়ার জন্য, যদিও এখানে কারেন্ট নাই, গরম, লাইট ধরিয়ে রাখছি এক স্থানে, আর মধ্যে কঠিন প্রশ্ন, কুমিল্লা বোর্ড, অনেক হাবি যাবি। একটু আমাকে বললো, না বুঝলে আমি আবার বলবো, সমস্যা নাই, তুমি একটু বোঝার চেষ্টা করে তাহলেই হবে। আমার কথা কি বুঝছো কিনা একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করব কোন সূত্র দিয়ে? পিভি ইকুয়াল টু এনার্জি দিয়ে করবো, কারণ এই টপিকে সূত্র পড়তেছি। তো আমাদের তাপমাত্রা দুইটা, যদিও এখানে বলছে স্বাভাবিক তাপমাত্রা চাপ, কিন্তু আমাদের ইউজ করছে 25°C, তো আমরা এটা ধরলাম। প্রাথমিক তাপমাত্রা T1, পরবর্তী তাপমাত্রা হবে T2। ওকে, এরপরে আমাদের এইটা যে দেওয়া আছে নাইট্রোজেন গ্যাসের যে ভর, এটাকে আমরা M1 ধরবো, এত কেজি। আমরা M2 বের করব। আমাদের বের করতে হবে যে গরম করার পরে আমাদের নাইট্রোজেন গ্যাসের যে পরিমাণ, সেই পরিমাণটা কি এর অর্ধেক হবে কিনা, অর্ধেক ধারণ করবে কিনা, মানে কি অর্ধেক হবে কিনা, M2 এর মানটা আমরা বের করব। সেই M2 এর মানটা যদি M1 এর অর্ধেক হয় তাহলে আমাদের হবে, মানে ধারণ করা যাবে, আর যদি অর্ধেক না হয় তাহলে ধারণ করা যাবে না, এটাই আর কি। মানে আমাদের পরিমাণ বের করতে হবে, এটাই আর কি বিষয়। তো এই অঙ্কটা আমরা করব 2 বার পিভি ইকুয়াল টু এনার্জি সূত্র ইউজ করে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। তো দেখো এখানে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের প্রাথমিক ভর M1, এটা ধরলাম M1 এত কেজি। আর প্রাথমিক তাপমাত্রা তারা দিছে 25°C, যেটা আমরা জানি যে 16°C হওয়ার কথা ছিল, যাই হোক লিখছে 298 কেলভিন। আর চূড়ান্ত তাপমাত্রা T2 90°C বা 363 কেলভিন। আর প্রাথমিক আয়তন, এখানে আয়তনের ব্যাপার স্যাপার আছে, তো প্রাথমিক আয়তন আমরা V1V ধরলাম, আর চূড়ান্ত আয়তনটা কি হবে, V/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। কেন অর্ধেক হয়ে যাবে এটা তো বুঝতে পারতেছই, কেন অর্ধেক হবে। এই দেখো আমাদের আয়তন যে কত ছিল, এই যে ফ্লাক্সের যে আয়তন কত ছিল, কত লিটার, এটা কিন্তু বলে নাই, তো আমরা ধরছি V। তো এখানে বলতেছে যে 90°C তাপমাত্রা গরম করাতে আমাদের অর্ধপূর্ণ করা হয়েছে ফ্লাক্সটি। আচ্ছা, একটা ফ্লাক্সকে যদি অর্ধপূর্ণ করি, তার আমার আয়তনটা কি বাকি অর্ধেকটা খালি থাকে না? আয়তনটা যেটা, এটা আমাকে জানাই। এখন বাকি আয়তনটা খালি থাকে, এটাও অর্ধেক বোঝায়, আবার এটাও বলা যায় যে সেই আমাদের ফ্লাক্সটা অর্ধেক পূর্ণ আছে। মানে আমাদের এইটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায়, অর্ধেক খালি আছে বা অর্ধেক পূর্ণ আছে। তো এই অর্ধপূর্ণটাই আমরা আয়তন হিসেবে চিন্তা করব, কারণ আমরা পানি যতটুকু থাকবে অতটুকুই পাত্রের আয়তন বলে বিবেচ্য হবে, আর সেটা হবে V। আমরা খালিটা নিয়ে চিন্তা করব না। ক্লাসে যারা আসো রেসপন্স করতে, তোমরা কি চুপচাপ কেন? একটু কথা বলো, বুঝতেছো না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা যে যতটুকু পানি দেখলাম ভরে আছে, মানে অর্ধপূর্ণ, অতটুকুই হচ্ছে আমাদের আয়তন V। মানে V1 যদি V ধরি, আর V2 হবে V/2, কারণ অর্ধপূর্ণ পড়ছে। আচ্ছা যাই হোক, তো আমি বাকি দেখাচ্ছি। তো এখন খেয়াল করো, আমাদের এখানে তো লিখলাম যে চূড়ান্ত আয়তন V2, তো P লাগবে চাপের মান। এখন চাপের মানটা আমরা কত ধরবো? তো এখানে আমাদের চাপের যে পরিচয়টা, সেটা আমরা দেখি আমাদের এখানে কি বলছে, খেয়াল করো একটু। নাইট্রোজেনের যে মোলার ভর, সেটাকে আমরা M দিয়ে প্রকাশ করলাম, বড় অক্ষর M, এটা গ্রাম ছিল, 1000 ভাগ করে কেজি নিছি। তো ফ্লাক্সটি খোলা বলে চাপ একই থাকবে। খেয়াল করো, ফ্লাক্সটা কিন্তু আমার খোলা আছে। ফ্লাক্স খোলা থাকলে এখানে চাপের বেশি তারতম্য হবে না, মানে চাপের পরিমাণ যা ছিল পূর্বেও যা ছিল এখন তাই থাকবে, মানে চাপের পরিমাণ কমবেও না বাড়বেও না। এই জন্য চাপটাকে স্থির ধরা হয়েছে। স্থির বলতে চাপটাকে শুধু P দিয়েই প্রকাশ করছি। দেখো কথাটা বুঝলা কিনা?
আমাদের ফ্লাক্সটা খোলা বলে চাপ একই থাকবে, এই জন্য প্রাথমিক অবস্থাও চাপ পি, পরবর্তী অবস্থাও চাপটা পি থাকবে। এটা আমাকে জানাও, কথাটা কি বুঝতে পারছো সবাই? বাকি একটু রেসপন্স করো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের পরবর্তী অংশে আমরা লিখব প্রাথমিক অবস্থায় আমাদের যে ইয়াটা সেটা হচ্ছে পি ভি ইকুয়াল টু এন আর টি, মানে পি ভি ওয়ান এন ওয়ান আর টি ওয়ান। আর চূড়ান্ত অবস্থা যদি আমি চাপ হিসাব করি, পি ভি ইকুয়াল টু হিসাব করি, তাহলে পি ভি টু এন টু আর টি টু। তো এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা বলছি এই সমীকরণগুলো ব্যবহার করে আমাকে ভাগ করে অঙ্কটা করতে হয়। তো আমি 1 আর 2কে ভাগ করলাম, 1 আর 2 দিয়ে ভাগ করলাম, 2কে 1 দিয়ে ভাগ করতে পারতাম, সমস্যা ছিল না। তো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করলে এরকম হয়, গত ক্লাসে এরকম একটা সমীকরণ সমাধান যুক্ত অঙ্ক করাইছিলাম। তারপরে দেখো এখানে পিপি কেটে যাবে, তাহলে থাকবে ভি ওয়ান বাই ভি টু, আর এখানে থাকবে তোমার এন ওয়ান টি ওয়ান এন টু টি টু। দেখো বুঝো কিনা লাইনটা। এই আর আর কাটা যাবে। এটা কিভাবে হলো? আচ্ছা বলতেছি, একটু ওয়েট, বলতেছি। আগে এটা বুঝছো কিনা যে ভি ওয়ান বাই ভি টু হবে, আর এখানে এন ওয়ান টি ওয়ান এন টু টি টু হবে, বুঝছো? এটা বুঝছি। আচ্ছা দেখো, তো এখন খেয়াল করো যে আমাদের এই যে এন, এন হচ্ছে আমাদের মোল সংখ্যা। মোল সংখ্যা সূত্র ছিল না ভর বাই আণবিক ভর, পড়ছিলাম না? তোমরা মনে হয় পড়ছিলা একটা জায়গাতে। একটু এটা আমি একটু নোট, আলাদা নোট পেজ বের করে। আর আজকে ক্লাসটা মনে করো যে একটা স্পেশাল ক্লাস হচ্ছে। হ্যাঁ বলো বলো নাবিলা বলো। স্যার আমি ছিলাম না, একটু গড়টা দেখাবেন, শুধু মানে ক্যামেরাটা ওখানে নিলেই হয়েছে। গড় নাম্বার তো পড়াই নেই, গড় নাম্বার তো এটা অন্যটা, আমি এইখান থেকে পড়াইছি, এই যে এখান থেকে এইখান থেকে। স্যার এখানে 25 ডিগ্রি সেলসিয়াস কেন হয়েছে এটা জানেন? ওটা তো আমিও পাইলাম না, হদিস পাইলাম না এখানে কেন এটা লিখছে। আমরা স্যার এভাবে না করে যদি বলো। না স্যার আমি ভুলে গেছি স্যার, করা নেই এভাবে। আচ্ছা মনে পড়লে বইলো। এখানে তার যদি বলতো কক্ষ তাপমাত্রা তাহলে ঝামেলা ছিল না, বলছে স্বাভাবিক তাপমাত্রা, কিন্তু এটা তো মিলতেছে না, গরমিল হচ্ছে। যাই হোক আমি পরে ব্যাখ্যা করে দেখবো কি হয়েছে এখানে, কি সমস্যা করছে। আচ্ছা যাই হোক, এখন বলি নাবিলা আর কি, ওই নাইট্রোজেন গ্যাস থাকতে পারে, তো এটাকে এমন ধরছি প্রাথমিক অবস্থায় এত কেজি। আমার পরবর্তী অবস্থায় যে ভরের পরিমাণ সেটা কি এতর চেয়ে কম হয় কি না, অর্ধেক হয় কি না, এটা বের করতে হবে। টি ওয়ান 25 আর টি টু হচ্ছে এত কেলভিন নিচ্ছে, বি ওয়ান কি ভি আর ভি টু হচ্ছে ভি টু বাই ভি, কারণ হচ্ছে এখানে অর্ধেক পূর্ণ ছিল। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন আছে এখন বলো। স্যার পিভি সমান এন আর টি, যে এন সমান তো ডাব্লিউ বাই এম, ওই সূত্রটা দিয়ে করলে হবে না স্যার? হ্যাঁ ওটাই তো করছি, যেখানে এই যে এন এর পরিবর্তে লিখছে, দেখাই যে কবিতা বলতেছে স্যার বুঝি না, এই যে এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম, আসলে ডব্লিউ লেখা যায়, ছোট অক্ষর এমও লেখা যায়, ছোট অক্ষর এম বাই বড় অক্ষর এম, এটাতেও লেখা যায়। কেউ ডব্লিউ দিয়ে লেখে, কেউ এম দিয়ে লেখে, এটাতেও লেখা যায়, বা ডব্লিউ বাই এম দিয়েও লেখা যায়, যে কোনো একটা দিয়ে লিখলেই হবে। এই ছোট অক্ষর এম বলতে বোঝায় ভর, আর বড় অক্ষর এম বলতে বোঝায় আণবিক ভর, যেটা নাইট্রোজেনের আণবিক ভর আমরা দেখতে পাচ্ছি এখানে 28 গ্রাম বা এত কেজি। কেজি নিয়ে করতে হবে, কেজি নিয়ে করলেও হয়, বা গ্রাম নিয়ে করলে, কারণ এটা সরি এটা আবার কেজিতে আছে এটা, তাহলে এটা কেজি নিতে হবে, কারণ কি কেজি না নিলে এককটা মিলবে না, ঝামেলা হবে। বড় অক্ষর এম এম এ কাটা যায়, বড় অক্ষর এম এম, হ্যাঁ সেক্ষেত্রে আবার এম এম কাটা যায়, কিন্তু এম ওয়ান আর এম টু তো থেকে যায়। ওকে আচ্ছা, তো এটা বুঝছো না যে এন ওয়ান বলতে বুঝাবে এম ওয়ান বড় অক্ষর এম, আর এন টু বলতে বুঝাবে তোমার এম টু বড় অক্ষর এম, এটা তো বুঝছো কবিতা? জি স্যার। আচ্ছা কবিতা একটু বললো, তুমি যে প্রশ্ন করছো আমি বুঝতে পারলা কিনা। এই যে এখানে, আর এখানে তোমার এই যে চাপটা তো সেম ছিল, খোলা ছিল ওই জন্য। আর ভি ওয়ানের মান ওই যে ভি ধরছি, তো ভি লিখলাম, আর ভি টু এর মান কি ভি বাই টু, কারণ কি অর্ধপূর্ণ ছিল এই জন্য। তো এই যে এম ওয়ান বাই এম, এম টু বাই এম, টি ওয়ান বাই টি টু শেষ। এবার এই ভি কাটা যায়, এই টু উপরে চলে আসে হয়ে যায়। এবার তুমি এম এর মান বের করবা, এম এর মান, এম টু এর মান বের করবা আর কি, দেখো এগুলো বুঝো কিনা। তো এখানে উপরে চলে গেলে আর কি টু, এই ভি কাটারি যাবে, উপরে টু চলে গেলে উপরে হবে টু শুধু। আর এই যে আমাদের এখানে দেখো এম ওয়ান আর নিচে হবে এম টু, যে এম ওয়ান উপর নিচে এম টু, আর টি ওয়ান উপর নিচে টি টু। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা জি স্যার বুঝছি। স্যার এম এম কাটা গিয়ে আর কি হইছে?
হ্যাঁ কাটাকাটি গিয়ে হয়েছে আর কি, m1/m2 হয়েছে, t1/t2 হয়েছে এই অংশটা। আর এখানে v1 v2 কাটছে তো হাফ থাকে, হাফকে উল্টা দিলে 2 হয়, এই যে 2 লিখছি। ক্লাসে সবাই বুঝছো? একটু কথা বলো। জি স্যার। ওকে, এবার মান বসাইলে যদি মান বসাইতে পারি, m1 এর মান তো আমি জানি, মানটা বসাই দিলাম, m1 এর মান নিচে 2, t1 এর মান তো দেওয়া আছে এত, t2 মান দেওয়া আছে এত। ওকে, তো এটাকে এটাতে ভাগ করো, এইটাকে এটাতে ভাগ করে দেখো m2 এর মান তুমি কত পাও, 5.42 10^4 এত কেজি। m1 ছিল কত কেজি, m1 ছিল তোমার এত কেজি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের আমাদের স্পেশাল মুহূর্তে আমরা এখানেই ছিলাম। তো আমার আজকের ক্লাসটা সবচেয়ে স্মরণীয় হবে ইনশাল্লাহ। যে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে তোমার কারেন্ট ছাড়া, অর্থাৎ কারেন্ট নাই, একটু ওয়েট, কারেন্ট নাই, কারেন্ট ছাড়াই ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, এটা ইউটিউবে আমি করবো, পাবলিক করে দিব, কারণ এটা প্রথম ক্লাস তো আমার স্পেশাল মুহূর্ত, এই জন্য আর কি। ওকে, তাহলে আমি শুরু করলাম যেখানে ছিলাম আর কি। তো দেখো আমরা যদি মান টান বসে দেখি, m2-র মান পাচ্ছি 5.42 10^4 কেজি। এখন এই মানটা অর্ধেক করে দেখো তো কত বের হয়, এটা দেওয়াই আছে। আচ্ছা সরি, একটু ওয়েট, আলোটা মনে বেশি পড়তেছে, এবার ঠিক আছে। দেখো তো এটা যদি আমি অর্ধেক করি, এই মানটা যদি অর্ধেক করি কত হয় একটু দেখো, 5.42 লাগবো না, 5.42, হ্যাঁ এটা হচ্ছে তোমার 10^4, তো দিলাম ভাগ হচ্ছে 2, তো কত হবে, এত হয় 4.17 10^4। দেখো তো মিলছে কিনা, আমরা যে এই মানটা যে পাইছি, যে মানটাকে অর্ধেক করলাম, বুঝছো এতটুকু কথা কোনাকে। এখন এই যে এই মানটা যে করছি, এই মানটা দেখি, এই মানটা আমার আগের মানের অর্ধেক করে দেখো তো, আগের মানে অর্ধেক কত হয়, আগের মান কি ছিল, যে এত ছিল না, আগের মানে অর্ধেক করে দেখো। আচ্ছা আমি তো বলি শোনো, এই মানটা অর্ধেক করতেছি কেন, সরি, আমার তো আগের মান অর্ধেক করতে হবে, আগের মান যত ছিল তার আমি অর্ধেক করি, কারণ আমার এই মানটা তো বের হয়েছে, আমরা তো আগের মানে অর্ধেক হয় কিনা দেখবো। তো আগের মান হচ্ছে 1.32 10^3, এটাকে যদি অর্ধেক করি আমার 6.6 10^4 হয়, সরি ফর মিস্টেক, আমি এটাকে অর্ধেক করবো না, আমি তো এটা বের করছি। তো আমাদের কিন্তু আগের মানের অর্ধেক হইতেছে না, আগের মানে অর্ধেক হইলে 6.6 10^4 আসার কথা ছিল, আসছে কত 5.42 10^4। তার মানে আগের মানের চেয়ে এটা কম আসছে না বেশি আসছে বলো তো, এটা আগের মানে অর্ধেকের চেয়ে কম না, অর্ধেকের চেয়ে কিন্তু কম, অর্ধেক হলে 6.6 হইতো, ইনভার্সটা মিলে গেছে, তো 6.6 হইতো আগের মান যদি আসতো, আগের মানে অর্ধেক হলে এত হইতো, কিন্তু আর কম আসছে, তো লিখবো। সুতরাং দেখা যাচ্ছে m2 এর মানটা হচ্ছে m/2 এর কম। সুতরাং চূড়ান্ত অবস্থায় গ্যাসের পরিমাণ পূর্বের অর্ধেক অপেক্ষা কম হবে, অতএব গরম পানি দ্বারা পরিপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে না, এটাই অ্যান্সার। তো এই হচ্ছে আমার বিখ্যাত যে প্রবলেম, সেই প্রবলেমের সমাধান। দেখো বুঝতে পারলা কিনা সম্পূর্ণ অংশটা, অনেকটা ফোকাস করতেছে তো, লাইটিং বেশি। বলো স্যার। আপনি যে অনেকগুলা মানে কোশ্চেনের নাম্বার নিলেন স্যার, কেন মানে একসাথে, মানে এগুলো কি আমাদের মানে বুঝি নাই, এতগুলো কেন নিলেন? আচ্ছা আমি যে তোমাদের টপিকটা পড়াচ্ছি পিভি ইকুয়াল টু এনআরটি, দাঁড়াও এটা তো আমি হারাই ফেললাম আবার। এই পিভি ইকুয়াল টু এনআরটির বিগত 8 বছরে যত বোর্ড প্রশ্ন আছে এর মধ্যে এইগুলাই আছে, এর বাইরে নাই, সহজ কঠিন মিলায়া। আমি এখন থেকে তোমাদের এরকম গবেষণা করে পড়াচ্ছি, গত ক্লাসে বায়োলজি পড়াইছিলাম কোনগুলো ইম্পর্টেন্ট বেশি, তো যেগুলো আমার সবচেয়ে কঠিন সেগুলো আমি এরকম গোলা দিয়ে রাখতেছি, যেগুলো সহজ সেগুলো কালি দিয়ে লিখতেছি, কালো কালি দিয়ে, আর যেগুলো মোটামুটি সহজ বা পারোয়া ওই লাল কালি দিয়ে লিখতেছি। তো দেখো 5 নাম্বারটা কঠিন ছিল, 5 নাম্বারটা করেছি, এখন আমি 18 নাম্বারটা শুরু করবো, এই দুইটা কলেই শেষ, এই টপিক শেষ, মানে এইভাবে টপিক ওয়াইজ পড়াইলে মোটামুটি। হ্যাঁ স্যার আমাদের তো হচ্ছে ওই যে গভীরতা ওইটা শেষ, আর হচ্ছে এখন এগুলো শেষ, মানে পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের মধ্যে দুইটা টপিক শেষ। হ্যাঁ এরপরে তোমার হচ্ছে গিয়ে গ্যাসের গতি শক্তি, এটা আছে সিআরএমএস, আর বেগ আছে, শিশিরাঙ্ক আছে, শিশিরাঙ্ক তো হচ্ছে পরে, এর আগে তোমার গতিশক্তি আছে, তারপর হচ্ছে তোমার ওই যে আরেকটা আছে অংশ, হাবিজাবি কিছু নিয়ে ছিল, যাই ভুলে গেছি, অনেক কিছু ছিল। তো শিশিরাঙ্কটা আসে, গতিশক্তিটা আসে, সিআরএমএস বেগ, হ্যাঁ ওটাও আছে, সিআরএমএস হ্যাঁ ওইটাও আছে, মূল গড় বর্গ বেগ আর কি। যাই
তো এটা আমাদের কমপ্লিট। এখন আমি 18 নম্বর সৃজনশীল নিয়ে আসি। ওকে, তো এটা তো মনে করো যে আমাদের একটা সাজেশনমূলক ক্লাস। আমি আসলে তোমাদের ক্লাসটা এখন থেকে এমনভাবে নেওয়ার চেষ্টা করতেছি যে ক্লাসটা তোমরা খুবই ভালো করে এনজয় করো, কারণ টপিক ওয়াইজ যদি তোমাদের সৃজনশীলগুলো করে দিতে পারি, কলেজেও দেখবা যে ইনশাল্লাহ পারতেছো। ওকে, একটু ওয়েট, আমি বিয়ে করতেছি। তো এখন আমাদের পরবর্তী হচ্ছে 18 নম্বর প্রবলেম। এখন 18 নম্বর প্রবলেম আমরা সলভ করে চেষ্টা করবো এটা করার জন্য। এটাও আশা করি পারবা কাছাকাছি, তবে একটু ব্যতিক্রম নিয়ম তো এই জন্য আর কি। আচ্ছা, এবার খেয়াল করি। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। এটা একটু স্পেশাল বেশি, আগের মতোই সমীকরণ তৈরি করে করতে হবে। একটু দেখাই আমি। এই দেখো, আমি একটু উদ্দীপকটা ভালো করে পড়ি, তারপর আপনারা খেয়াল করো। দেখা যাচ্ছে না সবার এখানে ক্লিয়ার হবে? কয় না না হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাবে এবার। জি স্যার। স্যার ওই নানাকে ডাকতেছে। ও, ওনার নানাকে ডাকতেছে। আচ্ছা, নানা চলে আসবে একটু পরেই, সমস্যা নাই। এখন দেখো আমরা ক্লাস করি। তো বলতেছে যে এত ঘনমিটার আয়তনের সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় ও এত নিউটন মিটার ইনভার্স টু চাপে অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মানে 300 কেলভিন তাপমাত্রায় রাখছি, কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করার পর চাপটা এত নিউটন পাওয়া গেল। তো অক্সিজেনের আণবিক ভর হয়ে গেছে এত। তো এইটা আমি তোমাদের একটু বুঝে জিনিসটা খেয়াল রাখো। একটু স্পিকার অফ রাখলে ভালো হতো সবার। স্পিকারটা অফ রাখো, সবাই একটু স্পিকার অফ রাখো। হ্যাঁ, ঠিক আছে এবার। ওকে, তাহলে এখন আমরা খেয়াল করি। দেখো, তো আমাদের এখানে বলতেছে একটা সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ আমার কি ছিল, অক্সিজেন গ্যাস ছিল। তো আমরা জানি গ্যাসগুলো কি করে, সিলিন্ডারে প্রচুর প্রেশার দেয় বাইরে বের হওয়ার জন্য, চাপ দেয় আর কি। তো চাপের মানটা দেওয়া আছে, প্রাথমিক চাপের মান দেওয়া আছে এত। তো তাপমাত্রাটা চেঞ্জ না কইরা সিলিন্ডারটার মুখা খুলছে। মুখা বলতে আর কি সামনের যে ইয়াটা আছে, কি জানি এর মুখাই বলে, যাই হোক। তো এটা খুলছে, এটা খোলার পরে কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেছে বাইরে। তো বাইরে বের হলে আমরা জানি গ্যাসের ভেতরে পরিমাণটা একটু কমে যাবে, গ্যাসের মধ্যে যতটুকু পরিমাণ ছিল একটু কমে যাবে সিলিন্ডারের মধ্যে। তো চাপের মানটা কি হবে, একটু তারতম্য হবে। চাপের মানটা কি কমে গেছে, কারণ ভিতরে যদি গ্যাস কম থাকে তাহলে তো চাপের মান কম হবেই। কথা কি বুঝছো? কথা বলে একটু। প্রাথমিকভাবে আমার সিলিন্ডারের মধ্যে অনেক গ্যাস ছিল, সেই জন্য চাপের মানটা, ভেরি গুড, সেই জন্য চাপের মানটা বেশি। পরবর্তীতে আমাদের সিলিন্ডার থেকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়েছে, মানে সিলিন্ডারের মধ্যে গ্যাসের পরিমাণটা কমে গেছে। তো কমে গেলে কিন্তু চাপের মানটা কমে যাবে। তো কমে গেছে, আগে ছিল 2.5, এখন হচ্ছে কি 1.3, অনেক কমে গেছে। তো এখন বলতেছে অক্সিজেনের পারমাণবিক ভর, আণবিক ভর হচ্ছে 32 গ্রাম পার মোল। এখন আমাদের গহন কি বলছে খেয়াল করো। উদ্দীপকের বর্ণনা মতে যে পরিমাণ, আচ্ছা চলে আসছে কারেন্ট, তো আমরা এখন শুরু করতেছি আবার। দেখো, ওকে, এবার খেয়াল করো, আমি যাচ্ছি। তো বলতেছে উদ্দীপকের বর্ণনা মতে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তা নির্ণয় করা সম্ভব কি? এইটা একটা আমাদের জঘন্য রকম প্রশ্ন। হ্যাঁ, তো এখন এটা যদি আমি বের করতে চাই, আমাদের পরিমাণ জানতে হবে, মানে গ্যাসের পরিমাণ বের করতে হবে। কি পরিমাণ গ্যাস আমার এখানে আছে, পরিমাণ। আমাদের কিন্তু প্রাথমিকভাবেও জানা ছিল না গ্যাসের পরিমাণ কত ছিল। আমরা কি জানতাম যে, হ্যাঁ বলো। ডাব্লিউর মান না বের করতে হবে, মানে কত গ্রাম আছে। হ্যাঁ, কত গ্রাম, ডব্লিউর মান, বা তুমি চিন্তা করতে পারো এটা হচ্ছে তোমার পরিমাণ, এম এর মান বের করতে হবে আর কি। ওকে, আমি যে কথাটা বললাম বুঝতে পারছো সবাই? সবাইকে কথা বলে ভালো হইতো আর কি। আচ্ছা, তাহলে এখন আমি যাই, আমি এখন পরবর্তী অপশনটা খেয়াল করি। তা আমাদের এখানে কাজটা করতে হবে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে। দুইটা অংশ, দুইটা সূত্র হবে। পিভি ইকুয়াল টু এনআরটি প্রথম সূত্র, তারপর হচ্ছে পিভি ইকুয়াল টু দ্বিতীয় সূত্র। তো এখানে একটা বিষয় তোমরা মনে রাখবা, আমরা এখানে একটু মোল সংখ্যা নিয়ে কাজ করব, কারণ আমাদের এখানে ওই মোল সংখ্যা থেকে আমাদের বের করা পসিবল, মানে গ্যাসের ভর বের করা পসিবল। আমরা এটা কেমনে বুঝলাম? আমরা যদি সূত্রটার দিকে খেয়াল করি, তোমরা সবাই সূত্রটা জানো, অলরেডি তোমাদের পড়াইছিলাম। আমরা জানি যে আমাদের সূত্র ছিল N = W/M। তো আমরা যদি গ্যাসের পরিমাণটা বের করতে চাই, কি পরিমাণ গ্যাস ব্যবহার করা হলো, W বের করব, তাহলে আমাদের এই W = কি হবে, ছোট্ট অক্ষর n যেটাকে বলা হয় মূল সংখ্যা, আর বড় অক্ষর m গুণ হবে। এই যে m আর n গুণ হলে তো W বের হবে। তার মানে W বের করার সূত্র হবে আমার এইটা, N × M,
যেখানে এন হচ্ছে আমার মোল সংখ্যা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। থ্যাংক ইউ। ক্লাসে বাকিরা যারা আছে রেসপন্স করো তো। আফিফা, ফাহমিদা, খাদিজা, কবিতা, তামান্না, তুলনা, ওয়াজিহা, তোমরা কি বুঝতে পারতেছো? এই সূত্রের সাহায্যে আমরা করব। স্যার বুঝতে পেরেছি। ওকে, তো এখন আমরা দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। একটা হচ্ছে P1V1 ইকুয়াল টু NR2 সরি NRT, P2V2 NRT। যাই হোক, আমি এখন দেখি। তো অঙ্কটা অনেক ইজি, জাস্ট তোমরা যদি বুঝতে পারো তাহলেই হবে। আমার মেইন উদ্দেশ্য তোমাদের বুঝিয়ে দেওয়া, আর বাকিটা তোমরা এমনি করতে পারবা বাসায় বসে বসেও। তো এখানে অক্সিজেন গ্যাসের আণবিক ভর m দেওয়া আছে, এটা আমার চেঞ্জ হবে না, কারণ আমাদের আণবিক ভর কখনোই চেঞ্জ হয় না। যেই পরমাণু যে মূল সেটা ঠিক থাকে, m এর মানে এত। সিলিন্ডারের আয়তনটা v ধরলাম, কারণ আমাদের সিলিন্ডার কিন্তু এখানে করা হয়নি, কমানো হয় নাই, বাড়ানো হয় নাই। গ্যাসের পরিমাণটা হয়তো বা চলে গেছে কিছু পরিমাণ, কিন্তু এখানে সিলিন্ডারের আয়তনে কোনো পরিবর্তন হয় নাই, এই জন্য v ধরলাম। এটা V1 V2 হবে না। কথা কি বুঝতে পারছো? কথা বলো একটু প্লিজ, বুঝতে পারছো? কোনটা? আচ্ছা, এটা চাইলে তুমি নিতে পারো। আচ্ছা মনে এটা তো কারেক্টই হয়ে যাবো ক্যালকুলেশনে, এটা লাগবে না তো কিছু। ভি যেহেতু এটা তো কাটাকাটি হয়ে যাবে, কারণ দুইটা বেই করবো না, P1 V1 P2 V2 না, আবার P1 V1 P2 V2 PV ইকুয়াল টু NRT। সরি, তাহলে কিভাবে নিব? 1000 দিয়া করবা, গুণ করবা, ঘনমিটার থেকে লিটার, হ্যাঁ 1000 দিয়ে গুণ করলেই হবে। আচ্ছা, আর তাপমাত্রা কিন্তু তারা বলে নাই চেঞ্জ করছে, বলছে একই তাপমাত্রা বলছে, তো টি থাকবে, এটাও T1 T2 হলো না, ভিটাও থাকলো, V1 V2 হলো না, টিটাও সেম থাকলো, কিন্তু চাপটা চেঞ্জ হয়েছে এটা জানি। আর আমাদের ওই যে কি জানি বলে আণবিক ভর সেম থাকবে, আর আর এর মানটাও সেম থাকবে 8.314। আর আমরা মোল সংখ্যা ধরবো, একটাকে N1 ধরবো, একটাকে N2 ধরবো। কেন? একটা গ্যাসের পরিমাণটা যখন বেশি থাকে মোল সংখ্যা বেশি হয়, গ্যাসের পরিমাণ কম হলে মোল সংখ্যা কম হয়। তো দেখো এই লাইনগুলো বুঝতে পারলা কিনা, এইগুলা সবাই একটু কথা বলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা ধরতেছি গ্যাসের পূর্বের মোল সংখ্যা, মানে গ্যাস যখন ভেতরে সব ছিল, ব্যবহার করা হয় নাই, তখন মোল সংখ্যা N1, আর গ্যাস যখন ব্যবহার করা হয়েছে, গ্যাসের পরের মোল সংখ্যা N2। তো গ্যাস নির্গত হওয়ার পূর্বে আমাদের P1 V1 N1 আর T হওয়ার কথা, যেহেতু V থাকবে, R থাকবে, T থাকবে সেম অবস্থায়, তো লিখলাম P1 V N1 আর T, P1 V N1 আর T। দেখো তো বুঝলা কিনা, গ্যাসটা নির্গত হওয়ার পূর্বে আমাদের প্রাথমিক অবস্থা, প্রাথমিক সূত্র আর কি, PV ইকুয়াল টু NRT দিয়ে করতেছি আমরা এই অংশটা। এখান থেকে আমরা N এর মানটা বের করবো, N এর মান, কারণ আমাদের এই যে সূত্র কি ছিল, W ইকুয়াল টু N ইন্টু M। তো আমরা এই Nটা বের করতে পারলেই হয়, M তো আমি জানি 32, এই Nটা বের করবো কেমন? এখানে তো দুইটা বের হবে, একটা N1 একটা N2। তো N1 N2 যেহেতু বের হবে, তো N1টাই আমি আগে রাখি, মানে N1টার সমীকরণটি তৈরি করি আমি। তো বাম পাশে নিয়ে আসলাম NRT, ডান পাশে P1V। তো N1 রাখলে P1V বাই RT হবে, এটা একটা সমীকরণ দিলাম। আমরা সমীকরণের মাধ্যমে এগুলো সলভ করবো, কারণ আমাদের বড় অঙ্কগুলো সমীকরণ দিয়েই করতে হয়। তো দেখো বুঝতে পারলা কিনা এগুলা? না, মান বের করতে হবে না, আমরা সমীকরণ বের করে হয় ভাগ করব বা বিয়োগ করব, যে কোনো একটা কাজ করে করব। তোমাদের পড়াইছিলাম বিগত 2-3টা সৃজনশীলে করাইলাম না, যে সমীকরণ বের করে করে ভাগ করলেই আমাদের উত্তর মিলে যায়। বলো বলো, প্রশ্ন থাকলে বলতে পারো, সমস্যা নেই। স্যার N2 থেকে কি N1 স্যার N2 থেকে N1 বিয়োগ করলে N এর মান পাবো? N2 থেকে N1 বিয়োগ করলে, হ্যাঁ এটা বুঝতে পারছো, N2 থেকে মানে আমাদের মানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ বিয়োগ করলে হয়ে যাবে, আমরা যে পরিমাণটা পাবো আর কি, সেই পরিমাণটাই হয়ে যাবে আমাদের রেজাল্ট। তারপর আমরা এটাকে গুণ করে দিব, তাহলে আমাদের ভর হয়ে যাবে। আমাদের প্রথম প্রাথমিক কাজ হচ্ছে N1 N2 রাশিটা বের করা। সবাইকে বলতেছি, এখানে তো বলতেছে স্যার আমি তো এখানে N1 বের করব, আবার N2 বের করব। তো N1 N2 দিয়ে আমি কী করবো? আমরা হয় ভাগ করব অথবা বিয়োগ করব। আমাদের ভাগ করলে এই রাশিটা কাজ করবে না, কারণ ভাগ করলে আমার N1 বাই N2 বা N2 বাই N1 হবে। আমরা যদি ভাগ করি,
আচ্ছা আমি একটু পরে বুঝাই, ভাগের বিষয়ে পরে বুঝাই, আপাতত বুঝাই। N1 N2 বের করে কাজ করতে হবে, ভাগ করবো না বিয়োগ করবো পরে বুঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভাগ করলে ওরকম হবে। যাই হোক, আমি তোমাদের আপাতত এতটুকু বুঝাচ্ছি, এতটুকু বুঝতে পারো কিনা আমাকে জানাও, যে আমরা N1 বের করবো, N2 বের করবো, এতটুকু বুঝতে পারলেই হবে, বাকিটা আমি পরে বলতেছি। এতটুকু বুঝতেছো সবাই? আচ্ছা এখন আমি সামনে গেলাম, সবাই কিন্তু বলতেছো, হ্যাঁ বলতেছো, অনেকেই যদি কথা না বলো না বুঝো তো আমি বুঝবো না। তোমাদের মানে তুমি যে বুঝতে পারতেছো কি না আমাকে জানাতে হবে, মানে কথা বলতে হবে, কথা বলে বুঝতে পারবো। আচ্ছা দেখো তো, গ্যাস নির্গত হওয়ার পরে অবস্থাটা হবে 2 P2V N2RT। তো N2 ইকুয়াল টু P2V বাই RT, এটাকে 2 নং সমীকরণ দিলাম। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনগুলো? আচ্ছা এখন হ্যাঁ বলো। ওই সময় সলভ করে ফেলি, মানে সমীকরণ না দিয়ে, যে N1 টা বের করলাম একবার, আবার N2 যখন বসাবো ওই সময় সলভ করলাম। আচ্ছা তুমি যদি মান টান বসাতে চাও, যে স্যার আমি তো চাই মান বসাইতে, কারণ P1 এর মানও জানি, V1 এর মানটা জানি না, আর এর মান জানি, T এর মান জানি। হ্যাঁ এখানে ক্যালকুলেশন করে কিছু রাশি বের করতে পারো, কিন্তু এখানে B এর মানটা জানা দেখে ভিটাই রাখতে হবে, কথা বুঝছো? তখন V দেওয়া হবে। ওকে, তো এটা পরে যদি কাজ করি তাহলে ইজি হয়ে যায় আর কি আমার। ও সরি, V এর মানও তো আমি জানি, সরি ওই যে V এর মান তো জানি, এই যে। ওকে আচ্ছা এটা কাজ, হ্যাঁ তো সবই আমি জানি, তাহলে এই কাজটা করে দিলে ভালো হয়, যে কাজটা তুমি বলছো। আচ্ছা এটা করো তো সবাই, P1V, যে P1 এর মান জানো, V এর মান জানো, আর এর মান, T এর মান জানো। তো এই মানটা কত বেরো দেখো তো। এখানে সমাধান একটু অন্যভাবে করছে আর কি, সমীকরণ দিয়ে করছে, সমস্যা নাই, এভাবে করলেও হবে। তবে এখানে N1 এর মান N2 এর মান বের করে দেখো কত হয়। হচ্ছে 101.5। আচ্ছা 101.5, ওকে 101.5। N2 দেখো কত বের হয়। আমি একটু লিখতেছি, N1টা বের হয়েছে আমার 101.5, আর N2 কত বের হয়? 52.78। ও সরি 52.78। আচ্ছা এবার দেখি যে মিলছে কিনা। আচ্ছা এখানে মিলছে, তবে এখানে একটু ঝামেলা মনে হয়েছে। চাপের এককটা কি সেম রাখছো? কি রাখছো? চাপের এককটা ঠিক আছে, আয়তনটা, আচ্ছা আয়তনটা লিটার নিলে হইতো না, তো মিস্টেক করে ফেলছো। আয়তনটা নিতে হবে, আয়তনটা তো লিটার, না না, চাপ যদি থাকে অ্যাটমসফিয়ারে, আয়তন হবে লিটারে। পড়াইছিলাম না তোমাদের, ভুলে গেছো? আচ্ছা আচ্ছা বলি শোনো, আমি তোমাদের এই বিষয়টা ব্যাখ্যা করে বুঝে, আমাদের এখানে ঝামেলা হচ্ছে কি চাপের ব্যাপার স্যাপার আছে, এখানে এককটা নিয়ে ঝামেলা হবে। কিন্তু আমরা যদি তো ফিজিক্স করতেছি, ফিজিক্সে বলছিলাম কি চাপটাকে রাখতে হবে প্যাসকেলে, আয়তনকে ঘনমিটারে, লিটার নিলে হইবেও না, কারণ রসায়ন করতেছে না। রসায়ন যদি করতাম আমার চাপ হয়তো অ্যাটমসফিয়ারে, আয়তন তখন হয়তো লিটারে। বুঝছো এবার? হ্যাঁ আমাদের তো দেওয়া আছে ঘনমিটারে, তো আমি ঘনমিটারে কাজ করবো, এই জন্য তো অঙ্ক নাবিলা হয়েছে, কিন্তু একটা অংশ চেঞ্জ হয়েছে আর কি। তো চাপটা প্যাসকেলেই আছে, আয়তন ঘনমিটারে দেওয়া আছে, এটা দেওয়াই আছে, এটা চেঞ্জ করতে হবে না। এইটাই দিয়ে করবা, এই যে এইটা দিয়ে করবা, আয়তন এই ঘনমিটারে এটা দিয়ে করবা, প্যাসকেল তো এটা দেওয়াই আছে চাপটার মান। বুঝছো? এটা দিয়ে করছো কি কও? তো মিলার কথা ছিল, মিলার তো কথা ছিল। আচ্ছা যাই হোক, এটা হয়তো বা মিলতেছে না কোনোভাবে, যাক আমি দেখা দিই একটু। হ্যাঁ তো আমরা 1 নং সমীকরণ 2 নং সমীকরণ ভাগ করব না, বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের পরিমাণ বের হবে, পরিমাণ কতটুকু পরিমাণ মোল থাকবে, কত মোল থাকবে আমার গ্যাসের, কত মোল অবশিষ্ট থাকবে, এটা বের করতে পারবো। আমরা যদি ভাগ করি, আমাদের কিন্তু এখানে এন বের করতে হবে। এন বলতে পরিমাণ বোঝায়, কত মোল, কতটুকু মোল আছে। ভাগ করলে আমাদের পরিমাণটা বের হচ্ছে না, ভাগ করলে আমাদের কাটাকাটি চলে যাবে। বিয়োগ করলে আমাদের কী বের হবে? পরিমাণটা বের হবে, কতটুকু মোল আমার অবশিষ্ট আছে। প্রাথমিক অবস্থায় কত মোল ছিল, পরের অবস্থায় কত মোল ছিল, তবে বিয়োগ করলে আমি পরিমাণটা পাবো। তো যদি বিয়োগ করি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে হবে N1 - N2 বাম পাশে, আর ডান পাশে হবে P1V RT - P2V RT।
দেখো বুঝতে পারতেছো কিনা, বিয়োগ করে দেবো, ডাইরেক্ট বিয়োগ, বুঝছো? কথা বলো। স্যার বুঝছি। এবার এ জায়গা থেকে কমন যায় কি দেখো তো, ভি বাই আর টি কমন যায়, তাই বুঝছো কিনা? এখানেও ভি বাই আর টি, এখানেও ভি বাই আর টি, এগুলো কমন নিয়ে নাও, কমন নিলে পি টু মাইনাস পি ওয়ান মাইনাস পি টু হয়ে যায়। দেখো তো বুঝো কিনা, লাইনটা কমন যায়, দুই জায়গাতেই ভি বাই আর টি আছে, বুঝছো? বুঝছো? সবাইকে কথা বলতে হবে, হ্যাঁ? আফিফা, ফাহমিদা, খাদিজা, কবিতা, তামান্না, তুলনা, ওয়াজিহা। ক্যালকুলেশন না বুঝলে আমাকে বলতে হবে, কারণ এইগুলো ক্যালকুলেশন নাই, জটিল জটিল ক্যালকুলেশন। তাহলে সামনে যাই, না বুঝলে আমাকে বলবে। এখন মান বসাও দাও সবার, পি ওয়ান এর মান বসাও, পি টুর মান বসাও প্যাসকেল এককে, ভি এর মান বসাও ঘনমিটারে, আর এর মান বসাও 8.314, টি এর মান বসাও 300 কেলভিন। এখন এই জায়গায় ক্যালকুলেশন করলে মানটা দেখো এরকম পাও কিনা। আচ্ছা মানটা এখানে তোমরা, আমি দেখাবো না, তোমরা একটু করো তো দেখি তোমরা কে কে পারো, ক্যালকুলেশন তোমরা করতে পারো কিনা আমি দেখি তো, যাচাই করি কে কে পারে, আমি দেখাবো না। স্যার আমি তো যেটা বের করছি ওইভাবে করছি, 48.72 আসে। তোমার এই মানগুলো কি মিলে নাই? দেখো তো এই মানগুলো এরকম বসাইছো না সব? জি স্যার। কিন্তু মিলে নাই তো স্যার আমার 0.4811। এক্সিলেন্ট, এটাই হবে 0.4811 হবে, 0.48 হবে। তো 48 তো না, 48 সামথিং, তো এটাকে আরও 100 দিয়ে ভাগ করতে হবে, হয়তো বা তুমি কোনো জায়গায় মিস্টেক করছো, কোনো জায়গায় খেয়াল করো। নাবিলার কথা বলতেছি। দেখো আবার একটু দেখো, তুমি এইটা যদি পারো, এটা যদি ক্যালকুলেশন করতে পারো দেখো, আর আমাকে ক্যালকুলেশন দেখাও, ক্যালকুলেশন কেমনে করছো আমি একবার দেখলেই বুঝবো যে কোন জায়গায় তুমি মিস্টেকটা করছো বা ভুল করছো। হ্যাঁ 0.48 আসবে, গুড, এটা হয়েছে অ্যান্সার, 0.48116 মোল, এত মোল হবে। এটা হচ্ছে N1 মাইনাস N2 পরিমাণ। মন খাবে কারণ নাই, তুমি চাইলে ক্যালকুলেশন আবার চেক করে দেখতে পারো কোথায় ভুল করছো, ভুল হইতেই পারে, স্বাভাবিক, ভুল হলেই তো শিখবা। মনে রাখবা এখন যে ভুলগুলো হচ্ছে, তুমি যে মন খারাপ করতেছো যে বাকিরা সুন্দরভাবে পারতেছে, আমারই বারবার ভুল হয়, আমি একটা অঙ্ক ভালো করে করতে পারি না, ভুল হয়েই যায়, এটা কিন্তু তোমার একটা পজিটিভ সাইন। কেন পজিটিভ সাইন? তুমি যদি এই ভুলটা পরীক্ষার খাতায় লিখতা, তাহলে কি তোমার সেকেন্ড বার কোনো অপশন ছিল এটা সংশোধন করা? তখন তো কোনো কাজ হইতো না, যেই সেই মানে কি তুমি রেজাল্টটা একবারে ডাউন হয়ে যেত, তোমার রেজাল্ট আর আসতো না ভালো। কারণ কি তোমার আসল জায়গাতেই ধরা তুমি খায় গেছো, পরীক্ষার হলে তুমি ভুলটা করে ফেলছো। তো তোমার আরও খুশি হওয়ার কথা এই মুহূর্তে যে আমি যত ভুল করব পরীক্ষার আগে ভুলগুলো করবো, যাতে আমি পরীক্ষার সময়গুলো শিখতে পারি, ওই ভুলগুলো যাতে পরীক্ষা না করি। তো এখন তো আমার খুশি হওয়ার কথা, এখন বাকিরা পারুক, সমস্যা কি? বাকিদের এক্সপার্ট আছে, মানে বাকিরা পরিশ্রম করছে, ওরা পারতেছে, আমিও পরিশ্রম করবো, আমিও পারবো, এই আত্মবিশ্বাস রাখতে হবে সবসময়। আমি যদি এখন হারায় ফেলি নিজেকে যে আমি পারতেছি না, আমারই ভুল হয়, আমি একটা অঙ্ক মিলাতে পারি না, প্রতিবারই আমার ভুল হয়, তো এই যদি মন মানসিকতা সবসময় থাকে যে আমি পারবো না কারণ আমার হয় না, কোনোভাবেই হচ্ছে না, এটা করা আমার ভুল, কারণ আমাকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ বলো। আমি আর এর মান লিখছি ভুল স্যার, এটাইতেই সমস্যা হয়েছে। আর এর মান কত লিখছো? স্যার অ্যাটমসফিয়ার আর লিটারে যেটা থাকে ওইটা লিখছি 0.08। তোমাদের গত ক্লাসে বলছিলাম না, আমরা যখন ফিজিক্স অঙ্ক করবো আর এর মান কত লিখতে হবে? 8.316 অথবা 8 লিখবো। আমি তখন ছিলামই না স্যার, আমি বললাম না যে শুরুতে ছিলাম না, এই জন্য তো এগুলো মানে একটু ভুল যাচ্ছে। তুমি ছিল না? আচ্ছা তারপর যাইনি এটা, যাই হোক। তো মনে রাখবা যে আমাদের এই এককের দিকে খেয়াল রাখা, অনেক কাজ করতে হয়। তো যাই হোক, আমি তোমাদেরকে লাস্টবার সবার সামনেই কথাটা আমি ক্লিয়ারলি বলতেছি, কোন সময় কোনটা ইউজ করবে একটু খেয়াল করো সবাই। চাপের একক আর আয়তনের এককের উপর ভিত্তি করে আর এর মান দুইটা হয়, একটা হচ্ছে 0.0821 আর এটা হচ্ছে 8.316। এই মানটা আমি লিখি, কাজ করি না, এটা বাদ। চাপের মান যখন অ্যাটমসফিয়ার এককে, আয়তনের মান যখন লিটার এককে, তখন আমাদের আর এর মানটা ইউজ করতে হয় কোনটা? 0.0821। কেন? লিটার অ্যাটমসফিয়ার এককই হচ্ছে আর এর মান এত। বুঝছো সবাই? কথা বলো।
জি স্যার বুঝছি এখন। আর আমরা যদি এই মান ইউজ করতে চাই সেটা হবে জুল পার কেলভিন পার মোল। এই জুল আসে কই থেকে? জুল আসে চাপ যখন প্যাসকেল থাকে, আয়তন যখন ঘনমিটার থাকে, তখনই জুল কথাটা আসে। আর তখনই আর এর মানে এত। এবার বলে যে মানে এবার মনে থাকবে নাকি ভুলে যাবা? সবাই কথা বলো। মনে থাকবে। আচ্ছা, তো এটা আমি স্ক্রিনশট দিতে হবে না, আমি এটা ছবি তুলে দিব না, আমি তো অনেক আগে পড়াইছি। ছবি দিব না, দেখে নিও পরে, স্ক্রিনশট না লাগবে না। ওকে, এবার দেখো আমাদের কিন্তু এই যে n1 - n2 এটাই কিন্তু আসলে n এর পরিচয়। আমরা যে এই n করতেছি না, এই যে আমাদের যে এই যে n করতেছি, এই nই হচ্ছে n1 - n2 এর ফলাফল। n1 - n2 ইনটু n, তাহলে আমার ডব্লিউটা বের হয়ে যাবে। তো চলো বাচ্চারা শুরু করি। তো আমাদের n1 - n2 কি বেরোছে? 0.4881 আর এম এর মান 32 গ্রাম, গ্রামে বেরোছে। এটাও মোল, এটা হচ্ছে গ্রাম পার মোলে। তো এটা আমার গুণ করলে 15.39 গ্রাম বের হবে। অর্থাৎ উদ্দীপকের বর্ণনা মতে উক্ত সিলিন্ডার হতে এত গ্রাম অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। তো এই ছিল আমাদের সেই বিখ্যাত পরবর্তী প্রবলেম, আমরা এটা সমাধান করে ফেললাম। সবাই বুঝতে পারছো পুরো অঙ্কটা ভালো করে? জি স্যার। আলহামদুলিল্লাহ, প্রায় আমাদের 18 নম্বর শেষ। বাকি আছে কয়টা? 1 2 3 4 5 6, আর দুইটা বাকি আছে। তো আজকে এই দুইটা শেষ করার চেষ্টা করি। 20 নাম্বারটা দেখি। 20 নাম্বার কি করেছিলাম না? 20 নাম্বার করাইনি, যাই হোক একটু এখন করাবো। আচ্ছা, এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জানাইও। এই যে যা যা পড়াইলাম, নতুনরা যারা আসছো ক্লাস করতেছো, নতুন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এর মধ্যে তামান্না আসো, ওয়াজিহা আসো। 5 নাম্বারের চেয়ে এটা বেশি ইজি মনে হয়েছে। হ্যাঁ, 5 নাম্বার চেয়ে এটা বেশি ইজি মনে হয়েছে। আচ্ছা বলি একটা কথা, 5 নাম্বার চেয়ে ইজি মনে হয়েছে কেন? 5 নাম্বারের প্রশ্নের মধ্যে অনেক ঝামেলা আছে, আর 5 নাম্বারটা প্রথমে করাইছি, এই জন্য পরেরটা সহজ হয়ে গেছে। মানে একটা জিনিস কঠিন যদি তুমি একবার দেখো, সেটা প্রথমবার তোমার কাছে কষ্ট লাগবে, পরের বার সেরকম কিছু দেখলে ইজি লাগবে, কারণ কি কঠিনটা দেখতে দেখতে সহজ হয়ে যায়। তো 5 নাম্বারটা ছিল একটু কঠিন, সেখানে প্রশ্নের মধ্যে প্যাচ ছিল, তো এটা বুঝতে বুঝতে সময় লাগছে বেশি, আবার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য মনোযোগের দিকে সেদিকে চলে গিয়েছিল। তো ওরকমভাবে ভিত্তি করে এটা যখন পড়াইছি, এটাতে বেশিক্ষণ সময় লাগে না, পড়াইতে বোঝাই ফেলেছি তাড়াতাড়ি, তো এটাতে ইজিলি দেখতে পাচ্ছ, তো এটা সহজ লাগছে, এটাই আর কি। আচ্ছা, তো আজকে আমি যাই আমার পরবর্তী প্রবলেম। এটা দিনাজপুর বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। তো এখানে আমাদের কি বলছে খেয়াল করো, নাইট্রোজেন গ্যাস দ্বারা একটি পাত্র 20 অ্যাটমসফিয়ার চাপে 7°C তাপমাত্রায় ভর্তি করা হলো। তো এখানে তাপমাত্রা দেওয়া আছে আর চাপ পির মান দেওয়া আছে, মনে রাখবে কী কী মান দেওয়া আছে। এরপর অর্ধেক ভরের গ্যাস বের করে দেওয়া হলো, মানে অর্ধেকটা বের করে দিছি। তো অবশিষ্ট গ্যাসের তাপমাত্রা 7°C বাড়ানো হলো। আমি কি অঙ্কটা করাইছি নাকি করাই নাই দেখি তো, দেখাবে। আমি গত ক্লাসে এরকম একটা অঙ্ক মনে হয় করাইছিলাম নাকি, গত ক্লাসে ছিল না তোমরা? দেখো তো করাইছিলাম কিনা। 20 নাম্বার মনে হয় করাইছি লাগতেছে আমার কাছে। পরবর্তী অবস্থায় গ্যাসের চাপ পূর্বের চেয়ে চাপের চেয়ে কম না বেশি হবে, এটা মনে পড়াইছিলাম গত ক্লাসে। কেউ কি বলতে পারবা? কবিতা তো ছিল মনে হচ্ছে এটা পড়ানো হয়েছিল। হ্যাঁ গুড, পড়ানো নাইট্রোজেনের গ্যাসের ভরটা m/2, আপনি যে বোঝালেন ক্যালকুলেশনটা। ওই যে এটা দেখো তো, এই যে আমি দিলাম, এই যে যেটা জি জি স্যার, এটা হয়েছিল না? এখানে পড়ানো হয়েছে স্যার। তাহলে আমি এটা করলাম, টিক দিলাম। হ্যাঁ, এই যে 20 নাম্বারটা কমপ্লিট। তাহলে আমাদের বাকি আছে 37, তাহলে আমার এই টপিক শেষ। যাই হোক, আমি করা দিই। 37 নাম্বার যে অঙ্কটা, এটা একটু অর্ধেক অঙ্ক, মানে পুরোপুরি অঙ্কটা না ওরকমভাবে। তো এখানে একটা বিষয় তোমরা হয়তো বা নতুন দেখবা এই অঙ্কের মধ্যে, আমি একটু দেখাই। আমি একটা কথা বলি, এখান থেকে জাস্ট তোমরা এনের মান বের করবা, মূল সংখ্যা বের করবা, মূল সংখ্যা বের করলেই হয়ে যাবে। আমি তোমাদের বুঝা দিই। একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠের পানি তাপমাত্রা দেওয়া আছে এত ডিগ্রি ও এত ডিগ্রি। তো এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, বুঝছো? T1 আর T2, বুঝছো না এতটুকু কথা?
আর Yes, sir. হ্যাঁ, আর 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো। মানে হ্রদের তলদেশ থেকে ছাড়ছি, এটা উপরের দিকে উঠবে আস্তে আস্তে। বেলুন সর্বোচ্চ পোষণ ক্ষমতা 15 লিটার। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে এত, হ্রদের গভীরতা হচ্ছে 15, পানি ঘনত্ব 1000। এখন আমার গহনং প্রশ্নে কী বলছে, গহনং প্রশ্নে কী বলছে খেয়াল করো। বেলুনে আবদ্ধ বায়ুর অণুসমূহের গতিশক্তির পরিবর্তন নির্ণয় করো। গতিশক্তির ক্লাস আমি নিব পরে। তো গতিশক্তি বের করতে অণুসমূহ লাগবে। অণুসমূহ বলতে মোল সংখ্যা বোঝায়, মোল সংখ্যা। 1 মোলে 6.023 × 10⁻³ এতটি অণু থাকে। তো আমার মোল বের করতে হবে। আসলে এখানে মোল সংখ্যা মানে এন মান বের করলেই হয়ে যাবে। এখন এই এন মান বের করার জন্যই আমি তোমাদেরকে একটা ক্লু দিই। সেই ক্লুটা হচ্ছে আমাদের সূত্র কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি। তো পিভি ইকুয়াল টু এনআরটি হইলে সেখানে তাপমাত্রা তো দুইটা আছে, একটা T1 একটা T2। এখন তোমরা T1 নিয়ে কাজ করবা। এই অঙ্কটা তোমরা এখন শুরু করো, আমি তোমাকে ক্লু বলে দিচ্ছি। এই অঙ্কটা পুরোপুরি আমার কিছুই চায় নাই মোল সংখ্যা বের করতে। মোল সংখ্যা লাগবে মাঝখানে অংশটা করার জন্য, মোল সংখ্যা লাগবে, এই জন্য মাঝখানটা ট্রু করাচ্ছি। আর গতিশক্তি অংশে গতিশক্তির ক্লাস যখন আমি করাবো তখন বাকিটা করা দিব। আমার কথা কি বুঝছো? এই অঙ্কটার মধ্যে অর্ধেক অংশ পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করা যাবে, এই জন্য আমি এটা করাচ্ছি। বুঝছো লাইনটা? কথা বইলো, একটু কথা বইলো। সবাই একটু কথা বলো যারা আছো ক্লাসে। তুমি কি শুনতেছো না? বাকিরা একটু কথা বলো। সবাই চুপচাপ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে আমি বুঝলাম তাপমাত্রা T1 ধরবো, আর এর মান কত ধরবো? আর এর মান হচ্ছে 8.316, এটা ধরে কাজ করবা। আচ্ছা, এরপরে আমরা চিন্তা করলাম যে আর এর মান পাইছি, এন এর মান তো আমরা বের করবো। পি আর ভি এর মান কত ধরবো? এখন এটাই হচ্ছে মেন কাহিনী। আমাদের আয়তন দেওয়া আছে এখানে, কত লিটার দেওয়া আছে? 2 লিটার। কথাটা বুঝো, একটু খেয়াল করো। আয়তন কি দেখতেছো? 2 লিটার দেওয়া আছে যে। আচ্ছা, এখন এই যে আয়তন 2 লিটার দেওয়া আছে, এই আয়তনটা কোন অবস্থায় দেওয়া আছে? এটা কি আমার এই উপরের দিকে থাকা অবস্থায় না নিচের দিকে থাকা অবস্থায়? অর্থাৎ বেলুনটা কি যখন আমার কুয়ার উপরে ছিল তখন কি আয়তন 2 লিটার ছিল, নাকি যখন নিচে ছিল তখন 2 লিটার ছিল? এটা কোন অবস্থায় দেওয়া ছিল এই আয়তনটা? দেখো তো, একটু পরে দেখো তো। বুঝি নাই। এই তো নিচে। ভেরি গুড। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি আমরা পাত্রের নিচে আয়তন ধরি V2, খেয়াল করো, আমরা বলি না যে পাত্রের তলদেশে আয়তন কি? V2। আয়তনটা কি ধরি? V2 ধরি না পাত্রের তলদেশে? V2 না এখানে আয়তনটা? কথা কনাকে। আচ্ছা, এখানে যদি V2 হয় তাহলে চাপটা কি হবে? চাপটা কি P1 হবে না P2 হবে? P2। গুড, এই তোমরা বুঝতেছো। কিন্তু পাত্রের তলদেশে আয়তন যদি V2 হয়, পাত্রের তলদেশে চাপও কি হবে? P2। এইবার ঝামেলাটা লাগছে আমার এই জায়গাতেই। আয়তনটা তো V2, চাপ আমার P2 কি দেওয়া আছে? আমার যে চাপের মানটা দেওয়া আছে উদ্দীপকে, সেই চাপের মানটা একটু খেয়াল করো তো, কি দেওয়া আছে? বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 10⁵। এখন বায়ুমণ্ডলের চাপ কি P1 ধরি না P2 ধরি বলো তো? এক্সিলেন্ট, P1। তাহলে আমি P2 পাবো কই থেকে? P2 পাবো কই থেকে? P1 + H⁻G। এক্সিলেন্ট, এই তো বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমরা সূত্র দিয়ে বের করবো, আমরা সবসময় P2 বের করি কোন সূত্র দিয়ে? P1 + H⁻G দিয়ে করি না? তো আমাদের এই সূত্র দিয়ে করতে হবে। স্যার একটা কোয়েশ্চেন। বলো। স্যার যদি এরকম হয় যে কোশ্চেনে P1 আমাদের বের করতে বলছে, অনেক সময় প্যাচ লেগে যায়, তো আমি কি ওখানে P অ্যাটমসফিয়ার + H⁻G লিখতে পারি? না, P1 কখনো বের করতে বলবে না। তো আমাদের সাপোজ, হ্যাঁ আমার মিস্টেক হয়েছে। P1 বের করতে বলে, তবে বলি শোনো, P1 বের করতে বললে সেক্ষেত্রে আমরা এইখানে করব, P2 - H⁻G করে দিব। কারণ সচরাচর P1 বের করতে বলে না। আমার যতটুকু মনে হয়, আমি হয়তো বা একটা অঙ্কে পাইছিলাম P1 বের করতে বলছিল, কিন্তু আমাদের P2 বের করতে বলে সবসময়, যে P2 নিয়ে কাজ করতে হয়। তারপরও মনে রাখলে আর কি, তখন তুমি P1টা বাম পাশে নিবা, P2 ডান পাশে নিবা, মাইনাস হয়ে যাবে আর কি। ওকে,
আচ্ছা, এখন বাকিরা কি বুঝছো না? আমাদের তলদেশে যেহেতু আয়তনটা V2, তো আয়তনটা V2 এর সাথে P2 নিতে হবে, আর P2 বের করার জন্য তো আমাদের সূত্র P1 প্লাস H2G। তার মানে আমাদের যে চাপের মান দেওয়া আছে, এই চাপের মান ইউজ করে কিন্তু করা যাচ্ছে না। PV ইকুয়াল টু nRT দিয়ে P এর মান কিন্তু এটা না। P এর মান হবে তলদেশে চাপ, P2 হবে। বুঝতে পারতেছো? একটু কথা বলো। জি স্যার। ওকে, তো চল আমরা শুরু করি। তো আমি লিখতেছি P1 ধরবো, H এর মান দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে, বেলুনের আয়তন অ্যাটমসফিয়ার লিটার থেকে নিতে হবে কি ঘনমিটারে। কেমন নিব? ঘনমিটার থেকে মিটার নিতে। আচ্ছা, আমি এটা একটু করি, একটু সেভ করার জন্য একটু স্টপ করতেছি, একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম, আমরা এখানে ছিলাম। তো আমাদের এই বিখ্যাত প্রবলেমে আমরা ক্যালকুলেশনটা সলভ করতে পারতেছিলাম না, যেটা আমাদের সবচেয়ে মারাত্মক বিষয়। এন এর মানটা আমাদের বের হচ্ছিল না আর কি। আচ্ছা, যাই হোক। তো এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আমি করি, আমরা 8 ডিগ্রি সেলসিয়াস কেন নিলাম? এটা নিলাম না কেন? 30 নিলাম না কেন বলো তো? স্যার 8 হচ্ছে তো তলদেশের না, আমরা তো তলদেশটাই বের করছি এইজন্য। এক্সিলেন্ট, ভেরি গুড। এই তো 8 ডিগ্রিটা দেওয়া আছে তলদেশের তাপমাত্রা, পৃষ্ঠে কিন্তু 30। আমরা কিন্তু জানি প্রথম মানটা দেওয়া থাকে পৃষ্ঠদেশে, পরেরটা হয় তলদেশে, কিন্তু তারা বলে দিয়েছে প্রথমে পৃষ্ঠদেশ না, প্রথমে তলদেশ। হ্রদের তলদেশ তাপমাত্রা 8 ডিগ্রি, পৃষ্ঠদেশ তাপমাত্রা 30 ডিগ্রি। অনেকেই ভুলভাল চিন্তা করতে পারে, অনেকে মনে করে প্রথম মানটা হয় পৃষ্ঠের মান, পরের মানটা হয় তলদেশের মান, কিন্তু এটা সবসময় সত্যি না। আমরা ম্যাক্সিমাম টাইপে কিন্তু এই কাজটাই করি, প্রথম মানটাকে ধরি প্রাথমিক মান, পরের মানটাকে ধরি চূড়ান্ত মান। এটা কিন্তু আমরা সবাই করি। আমাদের সময় আমরাও এটা করতাম, প্রথম মানটাকে ধরতাম প্রাথমিক মান, পরের মানটাকে ধরতাম চূড়ান্ত মান। তোমরা কি এগুলো করতা না সচরাচর? কথা বলো একটু। মানে ম্যাক্সিমাম টাইমে তো এই কাজটাই করতা। কথা কি বুঝছো? জি স্যার। স্যার ওনারা টেকনিক্যালি মানে ভুল করার জন্য এটা করছে, বুঝছো? তারা চালাই করছে, তারা বলতে গেলে 13 দেশ। তো দেখো তারা কি পরিমাণ টেকনিক খাটাইছে এইগুলো করার জন্য। যাই হোক, তো এখন এটা বিষয় না, কথাটা হচ্ছে আমরা অঙ্কটা মিলতেছে না কেন। তো আমরা একটু দেখানো শুরু করি এই জায়গা থেকে। তো আমরা মোটামুটি তো এই পর্যন্ত মনে হয় মিলতে পারছি যে আমার পৃষ্ঠে চাপ প্যাসকেলে এত, 211 কোথায় না, 211 তো না, না। যাই হোক, এবার দেখো। তো গভীরতা হচ্ছে H15, ঘনত্ব হচ্ছে রো 1000, আর আয়তন তো 2 লিটার। 1000 আমরা যদি গুণ করি, ভাগ করি, তাহলে আমাদের কি হয়ে যাবে? এত হবে, 20 × 10⁻³ হবে। আর 8 ডিগ্রি হবে এত কেলভিন। আমার T2 পরে এটা লাগবে না। তো P2 = P1 + H হচ্ছে। P1 হচ্ছে 10⁵, H এর মান 15, রো এর মান এত, ন্যানের মান এত। তো মানটা আসার কথা, P এর মান 2.47 10⁵ প্যাসকেল। দেখো তো এটা আসছে? মানটা ঠিক হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা এ পর্যন্ত ঠিক হলে তো বাকিটা ঠিক হওয়ার কথা ছিল। বাকিরা দেখো তো, আফিফা, ফাহমিদা, তামান্না, ওহিদা, নাবিলা, তোমাদের কি হয়েছে? P2? স্যার P2 এর মান তো বের হয়েছে ঠিকই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে বাকিটা তো মিলার কথা ছিল। উত্তর তো আমার আসে এখানে 0.2115 মোল। স্যার আমার এটা আসছে। এটা আসছে? এতে বলো নাই, 0.01 বলছো। স্যার এই মাত্র আসছে। আমি মনে হয় আবার কিছু মিস্টেক করছি, এইজন্য হয় নাই। স্যার আমার 211 পয়েন্ট তারপরে আসছে, কেন জানি। তাহলে একটু দেখো, আমি হাতে কলমে দেখা দিয়ে কেমনে করবা। তুমি তোমার মানটান ঠিক মতো বসায় দেখো। মানে তোমাদের ক্যালকুলেশন করার সময় যদি তোমাদের ভুলটা হয় ক্যালকুলেটর উঠাইতে, তাহলে সমস্যা। আর এর মান 8.314 লিখছো না 6 লিখছো? স্যার 6 মেবি। আচ্ছা, 6 দেয়া যদি আমি করি, দেখি কতটুকু মিলে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি দেখি 6 স্যার 6 0.2114 আসে। কোন সময় 6 নিব? আচ্ছা বলি, এখানে আমরা জানি 6 দেওয়া করছিলাম 19 থাকতে, কিন্তু এখানে আমার মেন বইতে যতটুকু দেখলাম, মেন বইতে 8.31, আর এখানে সমাধানে 8.314। আবার 8.316 দেওয়া। আমি স্যার ভুলে লিটারেই করছি, মিটার কিউবটা নেই, এর জন্য হচ্ছে দশমিক পরে আসছে। ও আচ্ছা, তার মানে এই যে ভুলটা শিখতে পারছো, এখন এই ভুলটা ভুলের খাতায় লিখে রাখবা। ভুলের খাতা বানাইছো? স্যার বানাবা। আচ্ছা, এই নাবিলা, কবিতা, তোমাদের আমি ভুলের খাতা সম্পর্কে বলছিলাম না? তোমরা তো বানাইছিলাম না?
স্যার ভুলে গেছি, ভুলের খাতার কথা ভুলে গেছি স্যার। ভুলের খাতার কথা ভুলে গেছো? আমি মনে হয় তোমাদের ব্যাচে মনে এটা বলছিলাম। কবিতা দেখো তো মনে পড়ে কিনা, কবিতা কে আছে না? কবিতা নাই। আমি স্যার এই ওয়ার্ডটা এখন শুনছি, তামান্নাকে এখন বললেন যে এখন শুনলাম, এর আগে শুনি নাই, আমি হয়তোবা ছিলাম না ক্লাসে। ও তুমি মনে হয় তাহলে পরে আসছো। আমি যখন একবার প্রথম 25 ব্যাচ পড়ানো শুরু করি তখনই সবার ভুলের খাতা বানাইছিলাম। তাহলে আমি এখন বলে দিই ভুলের খাতাটার সম্পর্কে। ভুলের খাতাটার তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার প্রতিদিন যতগুলো ভুল হয় শুধু ভুলগুলো তুমি খাতা তুলবা সিরিয়াল মতো। যে আজকে অঙ্কটা করতে গেছে যোগ দেওয়ার কাজ বিয়োগ দিছ, এটা ভুল, তো এই অঙ্কটাই তুলবা, এই অংশটা জাস্ট যে জায়গায় ভুলটা করছো সেই ভুলটাই লিখবা আর এই সংশোধনটা লিখে রাখবা। তাহলে তোমার হবে কি 30 দিন পর তুমি বুঝবা তুমি কত ভুল করতে পারো 30 দিনে কোন কোন বিষয়। আর এই ভুলের খাতা যদি তুমি একটা আলাদা খাতা বানায় রাখা কাজটা করো, পরীক্ষার আগে রাত্রে তোমাকে সারা বছর কি পড়ছো দেখতে হবে না, খালি ভুলগুলো দেখে যাবা। পরীক্ষার আগে এই ভুলগুলো ইনশাল্লাহ হইব না। এটাই ভুলের খাতার সবচেয়ে উপকারী দিক। পরীক্ষার আগের রাত্রে জাস্ট ভুলের খাতাটা চেক করবা কী কী ভুল তুমি সারা জীবনে করছো, সারা জীবন না অবশ্য বছরে করছো, পরীক্ষার আগে যত মাস পড়ছিলা এই ভুলগুলোই তুমি পরীক্ষায় করতে পারো কালকের পরীক্ষায়। এই ভুলটা যাতে না হয় এই জন্য তোমাকে এই ভুলের খাতাটা রাখতে হবে সাথে সাথে, সবসময় লগে লগে রাখতে হবে। রেগুলার ভুলটা করবা, প্রতিদিন খাতায় লিখবা যে এই ভুলটা করতেছো, সঠিকটা লিখবা, ভুলটাও লিখবা, সঠিকটাও লিখবা। এবার বুঝতে পারছো ভুলের খাতার বিষয়টা কি, ভুলের খাতার মাহাত্ম্য কত? কথা বলো একটু। জি স্যার। আচ্ছা, একজন আফিফা, ফাহমিদা, তামান্না একটু কথা বইলো। ভুলের খাতার মাহাত্ম্যই হচ্ছে এটা, মানে ভুলটা হলে ওই ভুলটা যাতে নেক্সটে পরীক্ষার সময় না হয়, এটাই আর কি। তো এই কথাটা আমি উদ্ভাসের একটা ভাইয়া থেকে শুনছিলাম, উদ্ভাসে একটা ক্লাস লেকচার ওখান থেকে শুনছিলাম আর কি, তো উনি বলছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই কথাটা বলছিলাম 25 ব্যাচ যখন পড়াই একবার শুরুতে, আজ থেকে প্রায় মনে হয় কাছাকাছি 10 মাস হবে, কারণ তোমাদের তো ব্যাচে আমি অনেকদিন পড়াচ্ছি, 10 মাস উপরে হবে। যাই হোক, তো এখন কথা হচ্ছে গিয়ে তোমাদের এই খাতাটা তোমরা যারা বানাও নাই বানানিও আমাকে দেখাও সপ্তাহে সপ্তাহে, স্যার আমি ভুলগুলো করতেছি, ব্যাস, তাহলে আশা করি যে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা কথা যে তুমি যখন ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো করছো, ফার্স্ট ইয়ারে ভুলগুলো করার পর তোমার কি আর ওই ভুলটা কোন খাতায় হয়েছে আর ওই খাতাটা কোন চিপার মধ্যে ফালাইছো মনে থাকে? আর ওই ভুলটা কত পেজে কোন চিপায় লিখছো তাও কি জানো তুমি? বলো একটু, কথা বলো। তুমি যে ভুলগুলো করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে যেমন আছে, এটাই আর কি। তো এখন কথা হচ্ছে যদি ভুলের খাতাটা না থাকে তাহলে এই ভুল সারা জীবনে খুঁজে পাবে না, সময় নষ্ট হবে বৃথা। এই জন্য ভুলের খাতাটা থাকা অনেকটা উচিত। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে দিলাম। এখন ক্যালকুলেশন কি মিলছে, মিলাতে পারছো সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আলহামদুলিল্লাহ আমাদের তো যেই সাজেশনটা ছিল আমার হাতে তোমাদের জন্য তৈরি করছিলাম, সুপার সাজেশন আর কি। কই গেল সাজেশন, তুমি কোথায়? এই তো পেয়ে গেছি। তো এই সাজেশনে আমাদের সবই শেষ, কারণ কি কমপ্লিট। এই 8টা সৃজনশীলের বাইরে অন্য কোনো সৃজনশীল নাই, তুমি পাইবা 1 2 3 4 5 6 7 8 পিভি কোড এনএফটি শেষ। স্যার এটা যেন কোন টপিকের ছিল? পিভি কোড এনএফটি, এই 8টা সৃজনশীল পিভি কোড এনএফটি, এই যে সূত্রের পিভি কোড এনএফটি, ওই কই গেল, এই যেটা স্যার এটা পরিবেশ রসায়নের সাথে যে ম্যাথটা করলাম, হ্যাঁ ওইটার মধ্যে মানে এটা হাফ ইউজ হয়েছে না, আর বাকিটা তো আবার অন্য কোনো সূত্র না? হ্যাঁ, বাকিটা হচ্ছে গতিশক্তির সূত্র 3/2 এনএফটি, এটা আমি পরে পড়াবো, এইটাতে আমি এখনো পড়াইনি, এই জন্য আমি দেখাইলাম না, এটা তো অর্ধেক। আচ্ছা হ্যাঁ, কি জিনিস বললা নাবিলা, বলো তো এবার। না স্যার, বললাম যে পরিবেশ রসায়নের সাথে মিলে, পরিবেশ, হ্যাঁ পরিবেশ রসায়নের সাথে মিলে। আচ্ছা, তো আমি তো তোমাদেরকে রাত 12টা পর্যন্ত পড়াই, আজকে এত পড়াচ্ছি না, কারণ কি আমি তো আর ইংরেজি ক্লাস নিচ্ছি না, আজকে একটু বেশি লং টার্ম করা দিলাম, কারণ এটা ইম্পর্টেন্ট ছিল, এই টপিকটা থেকে ঘুরে পেঁচে প্রশ্ন হয়। এখন কথা হচ্ছে
আমি যে তোমাদেরকে এই একটা কার্যক্রম হাতে নিছি, মানে তোমাদেরকে বিগত বছরের বোর্ডগুলো দেখা পড়াই, সিরিয়াল মতো পড়া দিই, সহজগুলো আগে করাই, তারপর কঠিনগুলো হাত ধরি আর তোমাদের বাড়ি কাজ দিই। তো এইভাবে যদি তোমাদের প্রতিটা টপিক পড়া দিতে পারি, আশা করি যে তোমাদের ইনশাআল্লাহ জীবনও এগুলোতে কভার বলতে কি, মানে আটকানোর কথা না ইনশাল্লাহ। কারণ কি, এটাই পড়ার সিস্টেম। তোমাকে যত সৃজনশীল প্র্যাকটিস করা দক্ষ করে তোলা যাবে, তুমি তত বেশি ভালো করে সৃজনশীল উত্তর করতে পারবে। সারা বছর বই পড়ে গেছো, সূত্র পড়ে গেছো, মুখস্থ হয়ে গেছো, ওই সূত্রটুকুই লিখতে পারবা, এর বাইরে কিছু করতে পারবা না। তুমি যদি সৃজনশীল প্র্যাকটিস না করো, সৃজনশীলের আগাগোড়া ধরতেই পারবা না। সৃজনশীল পরীক্ষা লিখবা কি? সৃজনশীলের কোনটা আগা, কোনটা গোড়া, কোনটা মাঝখান, কোনটার মধ্যে কোন প্যাচ দিতে পারে, এইটা তোমাকে প্র্যাকটিস করতে হইলে, মানে এই বিষয়টা পারদর্শিতা অর্জন করতে হইলে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি সৃজনশীল। আর আমি এই জন্যই সৃজনশীলে বেশি জোর দিই। আর সৃজনশীলে জোর দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে সহজগুলো আগে করতে হয়, তারপরে আস্তে আস্তে পেঁচানোগুলো করতে হয়। প্রথমে হুটহাট পেছনেগুলো ধরতে হয় না, এটা ভুল কথা। অনেকেই বলবে যে প্রথমে কঠিন ধরে সহজ যাবো, আর দূর, প্রথমে সহজটা শিখবো, সহজটা শিখলে তো কঠিনটা পারবো। আমি সহজটাই পারতেছি না, সহজটার মধ্যে আটকে যাচ্ছি, কঠিনটা পারবো তো দূরের কথা। তো সিস্টেম ওয়াইজ পড়তে হবে, শুধু ফিজিক্স না, আমি যতগুলো বিষয় তোমাদের পড়তে বলি, তোমাদের সবগুলো বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সব কিছুই তোমরা এই সিকোয়েন্সটা মেনটেন করে পড়বা। প্রথমে সহজটাও শিখবা, তারপর আস্তে আস্তে কঠিনটা শিখবা। আস্তে আস্তে প্যাচগুলো দেখবা, বোর্ড পরীক্ষার প্যাচগুলো কেমনে দেয়, স্যার ম্যাডামরা কেমনে ঘুরাইতে পারে, এইটা বুঝতে পারলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না সৃজনশীল ইনশাল্লাহ। এটাই তোমার একটা জায়গা মতো কথা। তো সিস্টেমটা বুঝতে পারছো কোন সিস্টেমে তোমাদের পড়তে হবে? আমি পড়াইয়া দিলাম, বুঝাইলাম আর কি, এই সিস্টেমটা ফলো করতে হবে। এখন তোমার বাসায় বসে ফলো করবে আর কি। ওকে, হ্যাঁ বলো। স্যার আচ্ছা, এই টপিকটা পরে কোন টপিক বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট তো হচ্ছে তোমার শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এগুলা। স্যার তাহলে স্যার এগুলো করেন। তো পরীক্ষা কবে? স্যার 1 জুলাই। আচ্ছা, তাহলে তো কাছাকাছি। আচ্ছা, তাহলে আমার সমস্যা হয় কি জানো, আমার তো এই তোমাদেরই নতুন পড়াচ্ছে, মানে এই অধ্যায়টা কখনো পড়াইনি। তো সেক্ষেত্রে ইয়াটা হয় যে, আমি সিরিয়াল মতো যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, যে সিরিয়াল মতো যাই, সিরিয়াল মতো গেলে একটা সুন্দর ধারাবাহিকতা থাকবে, পড়ানো যাবে, তবে হয়তো বা একটু এদিক সেদিক হবে আর কি। পরীক্ষা যেহেতু সামনে, পড়াইতে হবে, প্রবলেম নাই, সবারই লাগবে, তোমারও লাগবে। তো ওয়েট করো, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পড়ে দেওয়ার জন্য, টেনশন নাই। ওকে, পরীক্ষার আগেই তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ, আশা করি পরীক্ষার আগেই তোমার এটা কভার হয়ে যাবে অধ্যায়টা ইনশাল্লাহ। এটা তোমাদের পরীক্ষা তো আছে, তাই না? আচ্ছা, আশা করি পরীক্ষার আগেই তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে, সমস্যা নাই। প্রয়োজনে তোমাকে আমি আলাদা করে স্পেশালভাবে হোয়াটসঅ্যাপে শিখা দিব কেমনে কী করতে হবে। ওকে, বেশি কঠিন না, সহজ আছে। তো আর কেউ কিছু বলবা আজকে পর্যন্ত? আমাদের তো ছুটি নিতে হবে, আমাদের ব্রেক করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তামান্না বলছো ক্লাসটা ভালো লাগছে, হ্যাঁ ক্লাসটা ভালো লাগছে, আমিও খুশি হলাম তোমরা যে ভালো বুঝছো। আর এত কষ্ট করে থাকছো, 2 ঘন্টা করে ক্লাস করো, ঘুম হারাম করে অনেক কষ্ট করে ক্লাস করো, অনেক চাপের মধ্যে থাকো তোমরা, তারপরও ক্লাস করো 2 ঘন্টা, এটা অনেকটা ত্যাগ। কারণ এত ত্যাগ সবাই করতে পারে না, রাত 10টা থেকে 12টা পর্যন্ত পড়া কার এনার্জি আছে, তাও অনলাইনে, অফলাইনে হইলে একটা কথা ছিল। তো যাই হোক, আমি তোমাদের এই পরিশ্রমের প্রতি অনেকটা সন্তুষ্ট, তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, সবসময় দোয়া থাকবে। আর তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি সকল বিষয়ে ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার জন্য। আর তোমরা দোয়া করি যাতে আমার শরীর সুস্থ থাকে এবং সবসময় তোমাদের সাপোর্টে দিতে পারি ইনশাল্লাহ। তারপর আরও স্পেশাল অনেক কিছু দেওয়া বাকি আছে, সামনে ইনশাল্লাহ আস্তে আস্তে পেয়ে যাবা। তো আজকের মতো আমরা আর তেমন ক্লাস নিচ্ছি না, ভালো থেকে। হ্যাঁ বলো। ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজিও মোটামুটি হ্যান্ডেল করা যায়, কিন্তু হায়ার ম্যাথটা কিভাবে ভালো করতে পারি? আচ্ছা, কথা হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে, একটাই আমি মেন কথা বলি, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তোমার ম্যাথ করতে হবে, ডেলি ম্যাথ করতে হবে, তাহলে তুমি ম্যাথমেটিক্স ভালো বুঝবা। ম্যাথ মানি তো ম্যাথ, তোমাকে ম্যাথের মধ্যেই হাবুডুবু খেতে হবে যদি ম্যাথকে তুমি ফিল করতে চাও। ফিজিক্স, কেমিস্ট্রি তো ম্যাথ আছে, হায়ার ম্যাথে তো পুরো ম্যাথই, মানে হায়ার ম্যাথ যেহেতু ম্যাথ নিয়ে গড়া, তোমাকে প্রতিদিন ম্যাথ নিয়ে পড়তে হবে, ম্যাথ নিয়ে গবেষণা করতে হবে।
কেমনে ম্যাথটা এই লাইনের পর ওই লাইনটা হলো, কেমনে ওই লাইনটা আসলো, কেন এটা হইলো, কেন ওইটা হইলো না, এইটা নিয়ে একটু চিন্তা করতে হবে। তাহলে দেখবা যে ম্যাথে কোনো সমস্যা ছিল থাকবে না। আমরা আসলে অঙ্ক করার সময় শুধু চিন্তা করি কেমনে অ্যান্সার করা যাবে, তাতেই করে ফেলি অ্যান্সারটা, মুখস্থ করি অঙ্কগুলো। আসলে অঙ্ক মুখস্থ না, অঙ্কটা হচ্ছে ফিল করা, চিন্তা করা যে এই লাইনটা কেন আমরা করছি, এর পরের লাইনটা কি অন্যভাবে করা যায় কি না, আমার মন মতো আমি সিস্টেম ওয়াইজ করতে পারি কি না, এইগুলো একটু চিন্তা করলে তুমি ম্যাথে ভালো করতে পারবা। আর রেগুলার তোমাকে ম্যাথ করতে হবে, এর বিকল্প কোনো নাই। ম্যাথ যত বেশি করবা ম্যাথের প্যাচগুলো বুঝবা, সৃজনশীল করতে পারবা। এটাই আমার এক কথায় উত্তর আর কি। বুঝতে পারছো উত্তরটা? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আর কি কিছু বলবা? তামান্না দাও, নাবিলা আর ফাহমিদা কিছু বলবা? কোনো কিছু জানার আছে? স্যার বাংলাতে এবারে ফেল করব স্যার, বাংলা পড়ি না। বাংলা তোমার প্রথম পত্র না দ্বিতীয় পত্র কোনটা? স্যার দুইটাই। বাংলা তো পড়া, এটা তো তোমার কিছু না, বাংলা তো ইজি ছিল সাবজেক্ট। সৃজনশীল, আচ্ছা আমি ওই যে আমার তো গাইড আছে, গাইডের সৃজনশীলগুলো দিব, তুমি জাস্ট সৃজনশীল গুলো পড়ে যাবা। বইয়ের যদি পারো মূল ভাবটা পড়ে যেও, আর আমি সৃজনশীল দিব, শুধু সৃজনশীল পড়ে যাবা। দেখবা তুমি ওই গল্পটা না পড়ে বুঝছো অনেক কিছু। সৃজনশীলে যা বলছে এগুলো মুখস্থ করলে এগুলো থেকেই ঘুরে ফেরার প্রশ্ন হয়। আমি দিয়ে দিব, সমস্যা নেই, আমার কাছে সব গাইডই আছে, বাংলা থেকে শুরু করে যা যা প্রয়োজন সবই আছে, আমি দিয়ে দিব। এগুলো ইনশাল্লাহ তুমি পড়ে নিও, তাহলেই হবে। বোর্ড প্রশ্নগুলো পড়লে বোর্ডগুলো থেকেই স্যার ম্যাডামরা প্রশ্ন দিবেন ইনশাল্লাহ, তাহলেই হবে। মানে এটা পড়লেই না। আচ্ছা, আর কিছু বলবা? বলতে পারো, সমস্যা নেই। ক্লাস তো 12টা বাজে শেষ হয়, আর 12 মিনিট আছে আমাদের। আচ্ছা, তো মোটামুটি আর মনে হয় কারো কিছু জানার নাই, তাহলে আজকে এই পর্যন্ত আমি ক্লাস রাখতেছি। আর তোমাদের হেল্প লাগলে আমাকে বললো হোয়াটসঅ্যাপে, আমি তো ফ্রি হেল্প করবই। ওকে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।